আমাদের আজকের গল্প নষ্ট নীড়, কলমে দেবযানী গুহ। আমি দিতি, তখন সবে কলেজে উঠেছি। অর্থনীতিতে অনার্স নিয়েই পড়ছিলাম। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, তাই ছোট থেকেই আদর আর প্রশ্রয়ের কোনো খামতি ছিল না আমার জীবনে। সবার অলক্ষ্যে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া, ক্লাস কেটে সিনেমা দেখা, বন্ধুদের সাথে পার্টিতে গেলে রঙিন পানীয়তে চুমুক দেওয়া, এসবে উস্তাদ ছিলাম। আমি মনে করতাম একটু আধটু এসব করলেই অচ্ছুত হয়ে যায় না কেউ। তবে সব কিছু উপভোগ করলেও কোনোটাই অভ্যাসে পরিণত হয়নি আমার। তাই কোথায় দাড়ি টানতে হবে সেটা বোধ করি আমার জানাই ছিল। এভাবেই জীবনটা বেশ গড়গড়িয়ে এগিয়ে চলছিল। হঠাৎই একদিন বাপি অফিস থেকে ফিরে মাকে বলল, মুন্নির জন্য একটা ভালো সম্বন্ধ পাওয়া গেছে। বাবা মায়ের একমাত্র সন্তান, বিশাল বড় পারিবারিক ব্যবসা, কলকাতায় 2-3টে বাড়ি, গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। এই সম্বন্ধ হাতছাড়া করলে পরে পস্তাতে হবে। আমি ছুটে এসে বললাম, আমি এখন পড়াশোনা করছি বাপি, ভবিষ্যতে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বাপি একগাল হেসে বলল, আমি জানি রে মা, তোকে হেসেল ঠেলার জন্য বিয়ে দিচ্ছি না। ছেলের বাবা মা খুবই ভালো মানুষ, আমি নিজেই কথা বলছি ওদের সাথে। তোর পড়াশোনা করা নিয়ে ওদের কোনো আপত্তি নেই, বাড়িতে কাজের লোকের অভাব নেই, তুই রাজরানী হয়ে থাকবি। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই একবার ওদের সাথে কথা বলে দেখ, যদি তোর ভালো না লাগে আমরা তোকে জোর করব না। আমরা কি আর চিরদিন থাকবো রে মা? তোকে যদি একটা নিশ্চিন্তের আশ্রয় দিতে না পারি, তাহলে যে মরেও শান্তি পাবো না। মায়ের এসব ইমোশনাল কথায় না ভিজে মনে মনে ঠিক করলাম, বেকার ঝামেলা করে কাজ নেই, বরং ওদের সাথে দেখা করে তেন প্রকারেণও কোনো খুঁত বের করে কেটে পড়তে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাই বাধ্য মেয়ের মতো বাবা মায়ের কথায় মাথা নাড়লাম আমি। কলেজের বন্ধুদের সবটা বলতেই ওরা হেসে খুন। কি বলিস রে, তোর বিয়ে? এখনো অবধি তো একটা ঠিকঠাক প্রেম করেই উঠতে পারলি না, আর তুই করবি বিয়ে? ওরা নেহাত বাজে কথা বলেনি, একটু কাঠখোট্টা মার্কা ছিলাম আমি। আদুরে চাহনি, মুচকি হাসি, হাঁটা চলার সলজ্জ ভাব কোনোটাই আমার ছিল না। ছেলেরা কথা বলতে এলে অবলীলায় ওদের কাঁধে হাত রেখেই ফাটা বাঁশের মতো গলা চড়িয়ে আড্ডা দিতাম। তাই কখনো কারোর প্রেমিকা হয়ে ওঠা হয়নি আমার। আর যারা প্রেমিক হতে চেয়েছিল কোনো সময়, আমার সাথে 2 দিন মিশেই বাপ বাপ করে পালিয়েছে। নির্ধারিত দিনেই মায়ের পছন্দ মতো শাড়ি পরলাম, চুলটা খুলে রাখবো ঠিক করেছিলাম, কিন্তু মা বলল, বারবেলায় চুল খুলে কোথাও যেতে নেই। মায়ের কথা মতো একটা খোপা করলাম, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট কালো টিপ। কথাগুলো যামিনী শাড়ির বিজ্ঞাপনের মতো শোনালেও আমি কিন্তু মায়ের একটা সিল্ক শাড়ি পরেছিলাম। একটা কফি শপেই আমাদের দেখা করার কথা সেদিন। 2 পরিবারের লোকজনই সেখানে আসবে, এবং তাদের ছেলে মেয়ে যদি আলাদা কথা বলতে চায় অবশ্যই বলতে পারবে। তবে কথাবার্তা এগোনোর আগে মেয়ের বাড়ি গিয়ে মিষ্টি খাওয়াতে পাত্রপক্ষের আপত্তি ছিল। ওদের এই ব্যাপারটা আমি মন থেকে পূর্ণ সমর্থন করেছিলাম। পাত্রী দেখা ব্যাপারটা নেহাত হাস্যকর মনে হতো আমার কাছে। 10 লোক আমার মুখের সামনে বসে আমায় হাঁ করে গিলবে, আর আমায় তাদের মনোরঞ্জন করার জন্য না চাইলেও ধেড়ে গলায় গাইতে হবে, হাঁটাচলা করে নিজেকে বিকলাঙ্গ নয় সেটা প্রমাণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ভাবলাম, যাক বাবা, এসবের হাত থেকে তো রেহাই পাওয়া গেল। এখন শুধুমাত্র সময় সুযোগ বুঝে চোখে জল এনে বাবা মায়ের কাছে না বলে দিলেই কেল্লা ফতে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে হোঁচট খেলাম আমি। মা পেছন থেকে চিৎকার করে উঠল, একটা শুভ কাজে যাচ্ছি, দিলি তো সর্বনাশ করে। আমরা কফি শপে পৌঁছানোর 20 মিনিটের মধ্যেই ওরা ঢুকলো। আমি দূরে চেয়ারে বসে ওদের দেখছিলাম, কিন্তু সত্যি বলতে কি আমার চোখ আটকে গিয়েছিল ইন্দ্রের মা কঙ্কনা চ্যাটার্জিকে দেখে। আমার থেকে বছর 30-এর বড় হলেও চেহারার জৌলুস সে কথা বলে না। নির্দ্বিধায় একে আমার দিদি বললে, কেউই অবিশ্বাস করবে না, তবে সেই জৌলুসে অহংকার নেই, আছে শুধু তৃপ্তি আর মমত্ববোধ।
দুই ভুরুর মাঝখানে লাল রঙের বড় সিঁদুরের টিপ, পটল চেরা চোখ, টিকালো নাক আর এক রাশ ঘন কালো চুলের খোপায় নজর কাড়া তার রূপ দেখে মুগ্ধ হলাম আমি। আর পৌরে সাজেও যে নিজেকে এতটা ক্লাসিক দেখানো যায় তাকে দেখেই প্রথমেই বুঝেছিলাম। আমাকে দেখতে পেয়ে মুক্ত ঝরানো হাসি হেসে আমার হাত দুটো ধরে বলল, অনেকক্ষণ এসেছিস তাই না? তোর ছবি দেখেই আমি ইন্দ্রকে বলেছি আমি আমার মেয়ে পেয়ে গেছি। পরকে এক লহমায় এইভাবে আপন করে নেওয়ার ক্ষমতা আগে কখনো আমার চোখে পড়েনি। আমার কথাগুলো শুনতে লজ্জা করলেও ভালো লাগছিল। আমি বললাম, আপনাকে কি সুন্দর দেখতে। আমার কথা শুনে উনি হেসে বললেন, তুইও কি রকম মিষ্টি। তোর মায়ের জায়গা নিতে পারবো না জানি, কিন্তু চেষ্টা করব তোকে ভালো রাখার। ইন্দ্রের সাথে কথা বলেও খারাপ লাগেনি। ইন্দ্র বলল, তুমি পড়াশোনা করে চাকরি করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমারও ইচ্ছে ছিল জানো, বড় কোম্পানিতে চাকরি করব, কিন্তু এই ব্যবসা দেখতে গিয়ে আর কিছুই হলো না। ইন্দ্রের বাবা অতনু চ্যাটার্জি একটু রাশবাড়ি হলেও কথাবার্তা বেশ ভালো। শুভ কাজ পণ্ড হয়নি বলে মা খুব খুশি। বাপি বাড়ি এসে আমায় বলল, কিরে কেমন লাগলো ওদের? তুই যদি রাজি থাকিস তবেই আমরা এগোবো। কিছু না ভেবেই বলে দিলাম, আমি রাজি বাপি। কোনো খুদ বের করার ইচ্ছাও আমার হলো না, শুধু মনে হচ্ছিল আমার তো ওখানেই যাওয়ার কথা। সবটাই যেন আগে থেকে নির্দিষ্ট করা আছে আমার জন্য। কিন্তু এরকম কেন মনে হচ্ছে? আমি তো ওদেরকে আগে কখনো দেখিনি। ইন্দ্র ভালো ছেলে অবশ্যই, কিন্তু এমন কিছু আহামরিও নয় যে ওর মতো বর্ণা জুটলে আমায় সারা জীবন হেদিয়ে মরতে হবে। তবে কেন রাজি হলাম কিছু না ভেবে? এগুলোর উত্তর খুঁজতে গিয়ে ক্লান্তিতে চোখ বুজে এলো আমার। তিথি নক্ষত্র মিলিয়ে 1 মাস পর বিয়ের দিন নির্ধারণ করা হলো। আমাদের পারিবারিক জ্যোতিষী বললেন রাজজটক বিবাহ। আমার নাকি জন্মই হয়েছে ইন্দ্রের সহধর্মিণী হওয়ার জন্য। কথাগুলো হাস্যকর মনে হলেও কেন জানি না আমার মন বলছিল সব কিছুই কারণ কার্য সম্পর্কিত। হঠাৎই আমার এই বিয়েতে রাজি হওয়া কোনো কিছুতে ইঙ্গিত করছে তো বটেই। কিছু কাজ তো আমার জন্য বরাদ্দ আছে চ্যাটার্জি পরিবারে, তাই হয়তো যাচ্ছি। জানি কথাগুলো অবাস্তব শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার ঠিক এটাই মনে হয়েছিল। সিগারেটের ধোঁয়া ছেড়ে ইংরেজিতে কচকচানি করা আমিও তখন ভূত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই শুরু করলাম। বিয়ের কেনাকাটা করতে একদিন ইন্দ্রের মায়ের সাথে বেরিয়েছিলাম। আমার পছন্দের মেরুন রঙের বৌভাতের বেনারসি কিনে দিয়েছিল। পিসি চন্দ্রে গিয়ে মনের মতো করে সোনার গয়নায় আমায় সাজিয়ে আয়নায় দেখিয়ে বলেছিল, আমি ঠিক এই রকম বৌমাই চেয়েছিলাম জানিস। তোকে যেদিন থেকে দেখেছি শুধু মনে হচ্ছে তোর সাথে আমার 7 জন্মের বন্ধন। নির্ঘাত গত জন্মে তুই আমার মেয়ে ছিলি, নয়তো এমন টান হয় কখনো? আমি মুচকি হাসছিলাম। লজ্জায় বলতে পারিনি যে আমারও রোজ রাতে ঘুমানোর আগে শুধু তোমার মুখটাই মনে পড়ে। তোমাকে মা ডাকতে কোনো দ্বিধা হয় না, কিন্তু কেন? আমি তো মাতৃহারা নই, তাহলে এমন কেন হচ্ছে আমার সাথে? সেদিন আমরা দুজনে কেনাকাটার পর রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে ইন্দ্রের মায়ের সাথে অনেক গল্প হয়েছিল। নিজের কথা বলতে গিয়ে উনি বললেন, খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল, এই ধর 16-17 হবে। তখন আর সংসারের কি বুঝি বল। পুকুর ঘাটে বসে বাসন ধুচ্ছিলাম, শ্বশুরমশাই পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এলেন। তবে তো শ্বশুরমশাই কিন্তু আমার থেকে 20 বছরের বড়। প্রথম প্রথম ওর কাছে যেতেই ভয় পেতাম আমি, তবে বড় ভালো মানুষ আমার স্বামী। একটু দাম্ভিক হলেও মনটা ভালো, আর আমাকে তো চোখে হারাবেই সারাক্ষণ। বাড়িতে এত ঠাকুর চাকর থাকতেও কঙ্কা এটা দাও ওটা দাও বলতেই থাকবে। 20 বছরে কোলে বাবু এলো। তারপর থেকে আস্তে আস্তে সংসারের হাল ধরলাম। আমি হেসে বললাম, তুমি 20 বছরে মা হয়েছ, আর আমি 20 বছরে তোমার ছেলের বউ হচ্ছি। তাই তো, তবে তুই একদম এখন এসব নিয়ে ভাবিস না। মন দিয়ে পড়াশোনা কর, চাকরি কর। মা হওয়ার জন্য দিন পড়ে আছে, আগে নিজের মতো করে বাঁচবি, তারপর সব কিছু। তোমার 50 বছর খেয়ে বলবে বলো, এখনো কত সুন্দরী তুমি। তুই থাম দেখি,
লোকে শুনে হাসবে আর বলবে 50 বছরের বুড়িকে নিয়ে আদিক্ষেতা হচ্ছে। নিজের ছেলে বলে বলছি না, বাবু তোকে খুব সুখেই রাখবে দেখিস। বাবার মতো কম কথা বললেও এমনিতে ছেলে আমার খুব শান্ত, কোনো ঝুট ঝামেলায় তুই ওকে পাবি না। তোরা দুটিতে খুব ভালো থাকবি দেখিস। এমন করে বলছো যেন তুমি সব ছেড়ে চলে যাবে। রেগে গিয়ে বললাম, আমি যাবই তো, সারা জীবন কি তোদের ঘাড়ের ওপর বসে থাকবো? হঠাৎ করেই গলা বুঝে এলো আমার। যাও দেখি কেমন পারো, তোমাকে কোথাও যেতে দেব না আমি। এই বলেই মায়ের হাতটা ধরলাম আমি। সেই প্রথম মাকে ছুঁয়ে সে কি তৃপ্তি বলে বোঝাতে পারবো না। তবে জানি না কেন এত কষ্ট হচ্ছিল আমার। মন শুধু বলছিল, আমায় ছেড়ে কোথাও যাবে না তুমি। অধুলি লগ্নে ঘোড়ায় চেপে রাজপুত্তরের মতো ইন্দ্র এলো আমায় বিয়ে করতে। এগুলো রূপকথার গল্পে ছোটবেলায় পড়েছিলাম, তবে নিজের জীবনে এমনটা ঘটবে ভাবিনি কখনো। বাবা মাকে কাঁদিয়ে রাজরানী হতে চললাম শ্বশুর বাড়ি। তবে এতদিন ধরে সিরিয়াল আর সিনেমায় শাশুড়ি বনাম বৌমার যে ঘাত প্রতিঘাতের গল্পগুলো দেখেছি, সেগুলো এক লহমায় মিথ্যে প্রমাণ করলো আমার মামনি। হ্যাঁ, উনি আমায় বলেছিলেন মামনি ডাকতে। বলেছিলেন, সম্পর্কের খাতিরে মা বলিস না আমায়, যেদিন মন থেকে ডাকতে ইচ্ছে করবে সেদিন ডাকিস। আমি সেদিন লজ্জায় বলতে পারিনি যে প্রথম দিন থেকেই মা ছাড়া অন্য কিছু মনে হয়নি তোমায়। বাড়িতে এত ঠাকুর চাকর থাকতেও আমার কলেজের টিফিন মামনি নিজে হাতে বানিয়ে দিত। দেরি হয়ে গেলে ভাত মেখে খাইয়ে দিতেও কসুর করতো না। মাকে যখন ফোন করতাম তখন শুধু মামনির কথাই বলতাম। মা একদিন অভিমান করে বলেছিল, মায়ের থেকে মামনিই বেশি আপন হয়েছে তাই না? তবে তার সাথে মা এটাও বলতো, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস বলেই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি আমি আর তোর বাবা। বিয়ের 15 দিনের মাথায় আমরা হানিমুনে ব্যাংকক গিয়েছিলাম। সেখানে গিয়ে একান্তে ইন্দ্রকে আরও কাছে থেকে জেনেছিলাম। একেবারে নির্ঝঞ্ঝাট মানুষ বলতে যা বোঝায় ইন্দ্র ঠিক তাই। কোথাও ঝামেলা হলেও তার উল্টো পথ ধরবে। গল্পের বই পড়াও নেশা, তাই সুযোগ পেলেই বই খুলে বসে যেত। কারোর সম্বন্ধে সমালোচনা করতে শুনিনি কখনো। ইন্দ্র বলতো, মেয়েরা লেখাপড়া শিখে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে ঠিকই, কিন্তু উচ্ছৃঙ্খল কখনোই হবে না। আমার উড়নচণ্ডী জীবনের কথা ইন্দ্রকে কখনো বলিনি। বলতে ভয় পেয়েছিলাম সেটা নয়, ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য সব বলতে নেই। শুধু শুধু মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ। হানিমুন থেকে ফিরে এসেই পড়াশোনায় মন দিয়েছিলাম। 1 মাস পরেই সেমিস্টার 1 ছিল, তাই একটু চাপেই ছিলাম। এমনিতেই তো বিয়ে করে অনেকগুলো দিন নষ্ট হয়েছে। কলেজে গেলে বন্ধুরা বলতো, তুই অনেক পাল্টে গেছিস, কেমন যেন শান্ত চুপচাপ হয়ে গেছিস। চট করে রেগে যাস না, মাথা ঠান্ডা করে কথা শুনিস। কলেজ শেষ হলেই বাড়ি যাওয়ার জন্য ছটফট করিস। এরকম তো দেখিনি তোকে কখনো। আমি হেসে বলতাম, ম্যাচিওর হয়েছি বলছিস? ওরা বলতো, ইন্দ্র নাকি আমায় পাল্টে দিয়েছে। একদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমি আর ইন্দ্র কেনাকাটা করতে বাড়ির কাছে একটা শপিং মলে গিয়েছিলাম। জিনিস কিনতে কিনতে খেয়াল করলাম একটি মেয়ে দূর থেকে ইন্দ্রকে এক দৃষ্টে দেখছে। ব্যাপারটা দেখে আমার দারুণ মজা লাগলো। আমি ইন্দ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, তোমার পুরনো প্রেমিকা মনে হয়। এই বলে হেসে উঠলাম। আমার কথা শুনে ইন্দ্র মুখ ফিরিয়ে মেয়েটিকে একবার দেখে নিয়ে শটান আমায় হাত ধরে নিয়ে গিয়ে মেয়েটির সামনে নিয়ে দাঁড় করিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি কি আমায় চেনেন? মেয়েটি চমকে উঠে দুদিকে ঘাড় নেড়ে অসম্মতি জানাতেই ইন্দ্র বলল, তাহলে এতবার দেখছেন যে? সাথে আমার স্ত্রী আছে, ও তো ভাবতেই পারে আমি আপনাকে আগে থেকে চিনি। আমি এই পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। মেয়েটা কতটা অপ্রস্তুত হয়েছিল জানি না, কিন্তু আমি ইন্দ্রের ব্যবহারে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। মেয়েটি চোখ পাকিয়ে কিছু বলতে যাওয়ার আগেই মেয়েটিকে সরি বলে আমি ইন্দ্রকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এলাম। আমি জাস্ট তোমার সাথে মজা করছিলাম ইন্দ্র, আর তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আমি কেনই বা তোমায় সন্দেহ করতে যাব? এভাবে সকলের সামনে সিন ক্রিয়েট করার কোনো মানে হয়? মেয়েটাই বা কি ভাবলো? আজ যদি তুমি আমার সাথে এরকম মজা করতে তখন? না দিদি, আমি কখনোই তোমার সাথে এই ধরনের মজা করতাম না।
কেনই বা করব? আমার চারপাশের গণ্ডিটা বড্ড ছোট। বাবা মা আর তুমি, পরিবারের মান সম্মান আমার কাছে সব থেকে বড়। তাই এমন কিছু করব না যাতে তোমাদের মাথা হেট হয়। আর কখনো এসব নিয়ে মজা করো না প্লিজ। মানুষের চরিত্রটাই সব, ওতে একবার দাগ লাগলে সব শেষ। সেদিন বুঝেছিলাম ইন্দ্রর চারপাশের গণ্ডিটা একটু বেশিই ছোট। ও একটু বেশি রক্ষণশীল। ক্ষতিকারক না হলেও সব কিছুকে হেসে উড়িয়ে দেওয়ার মতো উদার ছেলে ইন্দ্র নয়। ও মনে করে জীবনটা সবসময় ওর সুবিধে মতো একই সরল রেখা বরাবর চলবে, কোথাও বাঁক নিলেই মুশকিল। কিন্তু চাইলেই কি সবসময় সেটা হয়? চলার পথে বাঁক তো আসবেই। 2 দিন রাগ করে কথা বলিনি ওর সাথে। 3 দিনের দিন নিজেই আমার রাগ ভাঙাতে নিয়ে গিয়েছিল ফুচকা খাওয়াতে। ঝাল ঝাল ফুচকা খেয়েও আমার রাগও জল হয়ে গেল। ভাবলাম এটা আর এমন কি ব্যাপার, সবাই কি আর সমান হয়? অনেকেই আছে যারা এই ধরনের মজা পছন্দ করে না। এজন্যই বিয়ের আগে প্রেমটা জরুরি। অনন্তপক্ষে দুজন দুজনকে জানাটা খুব প্রয়োজন। ইন্দ্র কেমন মানুষ সেটা আমি ওর সাথে থেকেই বুঝতে পারছিলাম। আগে থেকে চিনলে থোড়াই এসব নিয়ে মজা করতাম। মামনিকে এসব বলায় মামনি তো হেসেই খুন। বলল, এই এক পাগল ছেলে আমার। তখন বাবুর 3 বছর বয়স। ওকে নিয়ে বাগানে ফুল তুলতে গিয়েছিলাম। আগের দিন রাতে বৃষ্টি হয়ে কাদা জমেছিল। ওই কাদায় হুড়মুড়িয়ে পড়লাম আমি। আমার সারা গায়ে কাদা দেখে বাবুর সে কি কান্না। মা, তুমি এরকম কেন হয়ে গেলে? তোমার গায়ে এত দাগ কিসের? তুমি আগের মতো হয়ে যাও মা। হাপুস নয়নে কাঁদছিল আমার ছেলেটা। তাড়াতাড়ি ছুটে গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে ওর সামনে গিয়ে দাঁড়াতেই এক ছুটে কোলে এলো আমার। মামনির গল্প শুনতে শুনতে হঠাৎ করে বললাম, প্রতিকূল কোনো কিছুই মানতে পারে না ইন্দ্র। হয়তো প্রতিকূলতাকেও ও ভয় পায়। জয় করার সাহসটাই ওর নেই। জীবনের সব হিসেব নিজের মতো করেই মেলাতে চায়, তাই না মামনি? মামনি এক দৃষ্টে দেখছিল আমাকে। আমার কথাগুলো যে ভুল নয় সেটা চোখের সম্মতি দিয়ে বুঝিয়েছিল। তারপর মিষ্টি হেসে বলল, কত সুন্দর করে বুঝেছিস তুই আমার ছেলেকে। এমন করে কেই বা বুঝতো? দুজন দুজনকে এমন করে বুঝলে 7 জন্মও কম পড়ে যায়, বুঝলি? মনে মনে ভাবলাম, কত কিছুই তো বুঝতে শুরু করেছি যত দিন যাচ্ছে। হিসেবে গড়মিল বুঝলে গোজামিল দিয়ে অঙ্ক মেলাচ্ছি। নিজেকে বোঝাচ্ছি যে সব কিছু ঠিক আছে। সত্যি অনেক পাল্টে গেছি আমি। পরীক্ষার আর 7 দিন বাকি। নামা খাওয়া ভুলে আমার তখন বেহাল দশা। মামনি জোর করে ভাত খাইয়ে দিয়ে যেত। বেশি রাত করে পড়লে দুধের গ্লাস রেখে যেত, আবার সেটা খেয়েছি কিনা সেদিকেও কড়া নজর ছিল। ইন্দ্রের পড়ার ঘরে আমি রাত জেগে পড়তাম। টেবিলের পাশে খাট ছিল, সেখানেই ঘুমিয়ে পড়তাম ভোরের দিকে। ইন্দ্র বলতো, যতক্ষণ খুশি পড়াশোনা করো তুমি, কেউ তোমায় বিরক্ত করবে না। পরীক্ষা শুরুর 2 দিন আগে শুনলাম মামনি আর বাবা বেনারস যাচ্ছে। একটু অবাক হলাম আমি। হঠাৎ করে বেনারস কেন? মামনি হেসে বলল, আর বলিস না, দূর সম্পর্কের আত্মীয়ের ছেলের বিয়ে। লতায় পাতায় হলেও আমাদের 2 পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক। তোর বৌভাতেও ওরা এসেছিল। আমায় বলল ছেলে আর বৌমাকে নিয়ে আসবে। আমি বললাম অসম্ভব। বৌমার এখন পরীক্ষা, বাবু এলে বৌমার খেয়ালকে রাখবে। তার থেকে বরং আমরা বুড়ো বুড়ি ঘুরে আসি। তুই সাবধানে থাকিস কেমন? দিন 4 থেকেই চলে আসব। মামনি চলে যাওয়ার আগে আমাকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থাকিস মা, সাবধানে থাকিস। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তিনি যেন সমস্ত বিপদ থেকে তোকে রক্ষা করেন। মামনির চোখে জল দেখে আমি হেসে বললাম, এমন করছো যেন চিরদিনের মতো চলে যাচ্ছ। কয়েকটা দিনের তো ব্যাপার। আমার ঘর থেকে বেরোতে গিয়েও ফিরে এলো মামনি। আমায় বলল, আলমারিটার কি হাল করেছিস বলতো, আমি একটু গুছিয়ে দিয়ে যাই। ইন্দ্র মামনির কথা শুনতে পেয়ে বিরক্ত হয়ে বলল, তোমায় নিয়ে আর পারি না মা, কিছুক্ষণ বাদেই তোমাদের ট্রেন, আর তুমি এখন চললে আলমারি গোছাতে? ফিরে এসে গুছিয়ে দিও, এখন রেডি হয়ে নাও যাও। মামনি আলমারি থেকে নামানো জামা কাপড়গুলো তুলে রেখে আমার দিকে তাকিয়ে বলল, কিছু গুছিয়ে রেখেছি, দেখে নিস মনে করে। মামনি বেনারস চলে গেল বাবার সাথে। ইন্দ্র বেরিয়ে যেতে কোন সকালে।
বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা হয়ে যেত। এত বড় বাড়িতে হাঁপিয়ে উঠতাম আমি। ইন্দ্র একদিন আমায় বলল, তুমি বরং কয়েকটা দিন তোমার মার কাছে থেকে এসো। বাবা গতকাল ফোন করে বলল ফিরতে কয়েকদিন দেরি হবে। আমি ঠিক চালিয়ে নেব, কাজের লোকেরা তো আছেই। আমিও ভাবলাম ইন্দ্র মন্দ বলেনি, বাড়িতেও অনেক দিন যাওয়া হয় না, এই ফাঁকে ঘুরে আসি। প্রথম পরীক্ষা দিয়েই বাড়ি চলে গেলাম আমি। আমার বাবার কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না, একটুতেই হাঁপ ধরে যাচ্ছিল। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছিল না। ইন্দ্র বলল ভেলোরে ওদের নাকি কোনো আত্মীয় থাকে, মা বাবাকে নিয়ে গেলে সেখানেই থাকতে পারবে, আর ডাক্তার দেখাতেও কোনো অসুবিধা হবে না। ওই আত্মীয়ের সাথে নাকি হাসপাতালের ভালো যোগাযোগ আছে। ইন্দ্র বাবাকে বলল দিদির পরীক্ষা শেষ হয়ে গেলে আপনারা ভেলোর থেকে ঘুরে আসুন, ততদিনে বাবা মাও ফিরে আসবে, দিদির আর কোনো অসুবিধেই হবে না। সেই মতোই সব ব্যবস্থা হলো। পরীক্ষার শেষের দিন বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে আমি শ্বশুরবাড়ি ফিরলাম। ট্যাক্সি হর্ন বাজিয়ে আমার উপস্থিতির জানান দিল। আমি ভাবলাম হর্ন শুনেই মামনি ছুটে আসবে আমায় দেখতে। 3তলার বারান্দায় মামনিকে দেখব বলেই তাকালাম। সেখানে মামনিকে না দেখতে পেলেও অন্য এক মহিলাকে দেখতে পেলাম। গা ভর্তি গয়না, চোখের দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। মহিলা সুন্দরী হলেও কেন জানি না মনে হয় ওর সর্বাঙ্গে বিষ, সব কিছুকে গিলে খেতে এসেছে এই বাড়িতে। কে উনি? আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, বিয়েতেও তো দেখিনি। তারপর ভাবলাম নিশ্চয়ই মামনি বেনারস থেকে সাথে নিয়ে এসেছে। যা দয়ার শরীর কাউকেই তো দূরে ঠেলে দিতে পারে না। তারপর ভাবলাম ধুর, একে নিয়ে আমার মাথা ব্যথা না করলেও চলবে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর ঢুকলাম আমি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ওই মহিলা পথ আটকালো আমার। পান চেবোতে চেবোতে আমায় একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, এতদিনে মনে পড়লো আমায়? একটু অবাক হলাম আমি, মনে মনে রাগও হলো। এমন একটা ভাব দেখাচ্ছে যেন আমায় কতদিন ধরে চেনে। যত সব আদিক্ষেতা। আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না, কে আপনি? মামনি কোথায়? আমার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়লেন উনি। দেখো দেখি মেয়ের কথা শোনো, কয়েকদিন মার কাছে থেকেই মামনিকে চিনতে পারছে না। আকাশ থেকে পড়লাম আমি। কি যাতা বলছেন? আপনাকে তো জীবনেই প্রথম দেখছি আমি। মামনি কোথায়? আবার সেই এক কথা বলে, আমি তো তোর মামনি রে। এজন্য বলে মেয়ে ছেলের এত লেখাপড়া করতে নেই, মাথা তো পুরো গেছে দেখছি। আমার শ্বশুরমশাই নিজের ঘর থেকে বেরিয়ে গুরুগম্ভীর গলায় আমায় বললেন, কী সব শুরু করলে বলো তো? নিজের শাশুড়িকে চিনতে পারছো না? কাজের লোকগুলো হাসছে তোমার কাণ্ড দেখে। যাও নিজের ঘরে যাও, আর লোক হাসিও না। বাবার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম আমি। চারপাশে তাকিয়ে দেখলাম সবাই তাকিয়ে দেখছে আমায়, আর নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলছে। কিন্তু এদের কাউকেই আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল বাড়িটা একটা রঙ্গমঞ্চ, চরিত্রগুলোর আমূল পরিবর্তন ঘটেছে। তাহলে কি গত 3 মাস ধরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আমি? মনটা হু হু করে উঠল বাবা মায়ের জন্য, কিন্তু সেখানেও তো যাওয়ার উপায় নেই। ইন্দ্রকে ফোন করলাম, কোথায় তুমি? শিগগিরই বাড়ি এসো। কেন, কি হলো আবার? মামনি কোথায়? কোথায় আবার? বাড়িতে না, বাড়িতে যিনি আছেন তিনি অন্য কেউ। কি হয়েছে তোমার দিদি? মা নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিল আমায়। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে বসো, আমি এক্ষুনি আসছি। নিজের ঘরে ঢুকে কেমন যেন ভয় করতে লাগলো আমার। ইন্দ্র যে বলল আসছে, সত্যিও আসবে তো, নাকি ওর অন্য জায়গায় অন্য কেউ অভিনয় করবে? নিজের জীবনটা একটা মেগা সোপের মতো হয়ে যাবে ভাবতে পারিনি। মামনির জন্য কেঁদে উঠল মনটা। কোথায় তুমি মামনি? আমায় একা ফেলে কোথায় চলে গেলে তুমি? ইন্দ্রের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম জানালার পাশে। আজ আকাশে ঘন কালো মেঘ, শুক্লপক্ষের চাঁদ মনে হয় বিপদের আভাস পেয়ে কোথাও লুকিয়ে পড়েছে। আমাকে সবকিছু মিথ্যে দেখানোর মানে কি? ঘন অন্ধকারে নিজের প্রশ্নের উত্তরগুলো খোঁজার বৃথা চেষ্টা করছিলাম আমি। কিছুক্ষণ পর ওই মহিলাকে সাথে নিয়ে ইন্দ্র ঢুকলো আমার ঘরে। কি ব্যাপার দিদি? মা বলছে তুমি নাকি মাকে চিনতে পারোনি। তুমিও তো আমায় ফোনে সেটাই বললে। আমি বললাম, ইনি কি তোমার মা?
হ্যাঁ, তো ইনি ছাড়া আর কাউকে তুমি দেখেছো নাকি? তাহলে বিয়ের অ্যালবামে যার সাথে ছবি ছিল, যিনি আমায় প্রথম দেখতে গেলেন, যার সাথে বিয়ের বাজার করলাম, তিনি কে? এ তো আচ্ছা মুশকিল হলো দেখছি। উনি আমার মা ছাড়া আর কে হবেন? ইন্দ্রর কথা শুনে রাগের চোটে আলমারি খুলে বিয়ের অ্যালবাম বের করলাম আমি। কিন্তু তারপর যা দেখলাম তাতে নিজের চোখে আর বিশ্বাস হচ্ছিল না। আমার সাথে সব ছবিতে এই মহিলাকেই দেখা যাচ্ছে। আমার মামনি কোথাও নেই। বুক ফেটে কান্না এলো আমার। ইন্দ্রকে বললাম আমি এখনই বাবা মায়ের সাথে কথা বলতে চাই। ইন্দ্র কোনো বাধা না দিয়ে বলল, কথা বলতে তো কেউ বারণ করেনি তোমায়, ফোনও রয়েছে তোমার কাছে, নম্বরও রয়েছে, যত খুশি কথা বলো। আমি ফোন করার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ফোন লাগলো না। মাথায় একটা অসহ্য যন্ত্রণা হচ্ছিল আমার। মহিলা ইন্দ্রকে বললেন, বাবু, আমার মনে হয় বৌমার শরীর ঠিক নেই, তুই বরং কালোকে ডাক্তারের কাছে নিয়ে যা। ইন্দ্র আমার মাথায় হাত বুলিয়ে বলল, মা একদম ঠিক বলেছে, তুমি এখন কিছু খেয়ে বিশ্রাম করো, কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের পরিবারের সদস্য বলতে পারো, তোমার কোনো অসুবিধে হবে না, তুমি বরং এখন বিশ্রাম নাও। সারা দিনের ঝড় ঝাপটায় আমারও বড্ড ক্লান্ত লাগছিল। বালিশে মাথা দিতেই চোখ বুজে এলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কে যেন ডুকরে কাঁদছে আমার ঘরের লাগোয়া বারান্দায়। আমি বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে দেখলাম ইন্দ্রের মা চুল খুলে পা ছড়িয়ে বারান্দায় কাঁদতে বসেছে। ওনার মরা কান্না দেখে ভয় কাঠ হয়ে দরজার পেছনে দাঁড়িয়ে রইলাম আমি। কিন্তু উনি এভাবে কাঁদছেন কেন, আর সেটা আমার ঘরের সামনে বসেই বা কেন? অগণতি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার, যার কোনো উত্তর জানা ছিল না। কিছুক্ষণ বাদে ইন্দ্র এসে ওর মায়ের পাশে বসতেই ওর মা বলে উঠল, আকাশে কটা চাঁদ বাবু? একটা চাঁদ মা। আমার কটা চাঁদ? দুটো চাঁদ মা। একটা চাঁদকে কে নিয়ে গেল বাবু? একটা রাক্ষসী নিয়ে গেল। তুই শাস্তি দিবি তো ওই রাক্ষসীকে, নয়তো আমি যে মরেও শান্তি পাবো না। দেব মা, নিশ্চয়ই দেব, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো। ওদের কথোপকথন শুনে আমার ডিসেম্বরের ঠান্ডাতেও ঘাম ঝরছিল। ভোর রাত পর্যন্ত কান্না চলল। তারপর ইন্দ্র মাকে ঘরে শুয়ে দিয়ে আমার পাশে ঘুমিয়ে পড়েছিল। দুটো চাঁদ, রাক্ষসী, এসবের মানে কি বুঝতে পারছিলাম না কিছুই। তবে এটুকু বুঝেছিলাম আমি এক বিশাল ষড়যন্ত্রের শিকার। শুধুমাত্র আমি না, আমার পুরো পরিবার। বাবা মা আদৌ বেঁচে আছে কিনা জানি না। এই মুহূর্তে আমার পাশে কেউ নেই সেটা ভালোই বুঝেছিলাম। ওদের কথা অনুযায়ী আমি যদি রাক্ষসী হয়ে থাকি তবে আমাকে ওরা দগ্ধে দগ্ধে মারবে। একেবারে মারার হলে এসব নাটক করে সময় অপচয় করতো না। কিন্তু আমি ওদের কি ক্ষতি করেছি সেটাই বুঝতে পারছিলাম না। কালকে আমায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওদের প্ল্যানেরই একটা অংশ, তাই ওটা আমায় সবার আগে আটকাতে হবে। এখন ওদের সাথে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। মাথা ঠান্ডা রেখে পুরো ব্যাপারটা আগে বুঝতে হবে, আর সেজন্য কয়েকদিন সময় দরকার। হঠাৎই মাথায় বুদ্ধি এলো। শীতের রাতে বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে ঠান্ডা জলে স্নান করলাম। যা চেয়েছিলাম তাই হলো। পরের দিন থেকেই 103 জ্বর এলো আমার। ইন্দ্র বলল, এই অবস্থায় তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি বিশ্রাম নাও। আমি ঠিক এটাই চেয়েছিলাম, একটু সময় যাতে প্রথম থেকে সমস্ত ঘটনাগুলো একটু গুছিয়ে নিতে পারি। ওর মা মাঝে মধ্যে এসে আমায় দেখে যেত আমি কতটা সুস্থ হয়েছি। ওনার উপস্থিতি টের পেতেই আরও অসুস্থ হওয়ার ভান করতাম। কোনো ওষুধ খেতাম না আমি, তাই জ্বর কমারও কোনো লক্ষণ ছিল না। প্রতিটা রাত আমার কাছে বিভীষিকার মতো ছিল। ইন্দ্রের মায়ের কান্না শুনে গায়ে কাটা দিত আমার। ভয়ে কুঁকড়ে ঘুমের ভান করে মরার মতো বিছানায় পড়ে থাকতাম। ওদের রাতের কথোপকথন শুনে বুঝেছিলাম রাক্ষসী মানে আমার দিন ফুরিয়ে আসছে। সত্যি শরীর দুর্বল হয়ে আসছিল আমার। বুঝতে পারছিলাম ওরা আমার খাবারে কিছু কারসাজি করছে, কিন্তু না খেয়ে বাঁচবো কী করে, লড়বো কী করে ওদের সাথে? তাই কিছুটা খেয়ে বাকিগুলো ফেলে দিতাম। যখন ইন্দ্রের মা সামনে দাঁড়িয়ে থেকে জোর করে সবটা খাওয়াতো, সেদিন গলায় আঙুল ঢুকিয়ে বমি করতাম। এইভাবে দিনের পর দিন মরে বেঁচেছিলাম আমি। হঠাৎই একদিন আমার মনে হলো চলে যাওয়ার দিন মামনির চোখে জল দেখেছিলাম আমি। আমার যেন কোনো ক্ষতি না হয়
এটাও মামনি বলেছিল। তাহলে কি মামনি সবটা জানতো? তাই হয়তো আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল। আমার আলমারি গোছানোর বড্ড তাড়া ছিল মামনির। কিছু কি রেখে গেছে আমার জন্য? কিন্তু তারপরেই মনে হলো, বিয়ের ছবি পাল্টে দেওয়া হয়েছে মানে আমার আলমারি খোলা হয়েছে। কিছু থাকলে ওরা কি আর সেগুলো আস্ত রেখেছে? তাও একবার দেখাই যাক না। কিছু জামা কাপড় আলমারিতে গুছিয়ে মামনি বলেছিল, মনে করো আমায় দেখে নিতে। হয়তো ওখানেই পাবো রহস্যের জট খোলার চাবি। জামা কাপড়গুলো ভালো করে দেখতে লাগলাম আমি, কোথাও যদি কিছু থেকে থাকে। বহু খোঁজাখুঁজির পর পেলাম আমার শাড়ির ভাঁজে মামনির হাতে তৈরি দুটো রুমাল, যার একটির মধ্যে লেখা ছিল 2001 আর অন্যটিতে লেখা ছিল নটি বিনোদিনী। মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে বুঝলাম এই দুটো শব্দ পরস্পরের সাথে সম্পর্কিত নয়, বরং দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। তবে এই দুটো শব্দ আমাকে অনেক কিছু জানতে সাহায্য করবে। মামনির মুখটা মনে পড়ে চোখে জল চলে এলো আমার। আমি জানতাম মামনি আমাকে বিপদে ফেলে রেখে মুখ ফিরিয়ে পালিয়ে যেতে পারে না। কিন্তু 2001 সালে তো আমি দেরাদুন হোস্টেলে থেকেই পড়াশোনা করতাম। দেরাদুনে যা ঘটেছিল তার সাথে ওদের কি সম্পর্ক? সাল 2001। আমি তখন দেরাদুনের দুন হোস্টেলে, ক্লাস 12 আমি সেখানেই কমপ্লিট করি। মায়ের অসুস্থতার জন্য বাবা আমাকে হোস্টেলে রেখে মাকে চিকিৎসা করাতে বিদেশে নিয়ে গিয়েছিল। আমার বছরগুলো যাতে নষ্ট না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। আমি হোস্টেলে ভালোই জনপ্রিয় ছিলাম। কারোর কোনো অসুবিধে হলেই আমার কাছে ছুটে আসতো। দিদি জুনিয়রদের কাছে সুপার ওমানের থেকে কম কিছু ছিল না। আমাদের হোস্টেলের পাশেই একটা ছেলেদের হোস্টেল ছিল, সেখানে আবার কলেজ পড়ুয়ারাও থাকতো। ওদের সাথেও আমার খুব দোস্তি ছিল। একবার তো একসাথে ফুটবলও খেলেছিলাম। ডাকাবুকো টাইপের ছিলাম তো, তাই ছেলেদের দেখে সলজ্জ হাসি হাসিনি কখনো। 1 মাস পরেই ফাইনাল পরীক্ষা। তখন রাত জেগে কম্বল মুড়ি দিয়ে পড়তাম আমরা সবাই। জানুয়ারি মাস তখন, কনকনে ঠান্ডায় জমে যাচ্ছি আমরা, তবুও পড়তে হচ্ছে। হঠাৎই আমার ঘরে কড়া নাড়ার শব্দ। আমরা 3 জন একটা ঘরেই থাকতাম, বাকি 2 জন পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়ি চলে গিয়েছিল। যাদের বাড়ি যাওয়ার কোনো অপশন নেই তারাই হোস্টেলে ছিল। আমার ঘরে আমি একাই ছিলাম। এত রাতে আবার কে এলো আমার ঘরে? একটু অবাক হলেও ভয় ডর কোনো কালেই ছিল না আমার, তাই নির্দ্বিধায় দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি রিক্তা দাঁড়িয়ে, আমার থেকে 1 বছরের জুনিয়র, পড়াশোনায় তুখোড়, দারুণ গান গায়, দেখতে ভালো, এক কথায় বলতে গেলে সর্বগুণ সম্পন্না যাকে বলে। আমি বললাম, কি ব্যাপার রে, এত রাতে আমার ঘরে? কিছু হয়েছে নাকি? ওর গায়ে একটা লাল রঙের শাল জড়ানো ছিল। আমার ঘরে ঢুকে ও শালটা গা থেকে সরাতে আমি চমকে উঠলাম। একটা স্লিভলেস কুর্তি পরেছিল রিক্তা। ওর সারা গায়ে ঘাড়ে গলায় অসংখ্য আঁচড়ের দাগ। কি হয়েছে তোর? এই অবস্থা কে করলো তোকে? কেঁদে দিল রিক্তা। আমার হাত দুটো ধরে বলল, আমাকে বাঁচাও দিদি, আমি শেষ হয়ে যাচ্ছি। দিনের পর দিন ধরে এত অত্যাচার নিতে পারছি না আমি। কি হয়েছে সেটা বলবি তো? কে এরকম করলো তোকে? জিৎ, পাশের হোস্টেলে থাকে, বিকম সেকেন্ড ইয়ার, নিজেই আমাকে প্রপোজ করেছিল। আমিও রাজি হয়ে গেলাম, বিশ্বাস করলাম ওকে। নিজের কিছু ছবি ওকে দিয়েছিলাম। এখন সেই ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করছে। বলছে ওর সাথে দেখা না করলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবে। দেখা করতে গেলে এইভাবে অত্যাচার করছে আমায়। আজ আবার কয়েকজন বন্ধুও ছিল ওর সাথে। এরকম চলতে থাকলে আমি শেষ হয়ে যাব দিদি, আমাকে বাঁচাও। নিজের লজ্জার কথা ভেবে তোমাকে এতদিন কিছু বলিনি, কিন্তু এখন দেখছি ও আমাকে সুস্থভাবে কোনোদিনও বাঁচতে দেবে না। মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। পাশের হোস্টেলের সব ছেলের সাথে আমার আলাপ ছিল না, তাই অনেক চেষ্টা করেও জিত বলে কাউকে মনে পড়ছিল না। যাই হোক, আমি রিক্তাকে শান্ত করে ওকে বললাম, 6 মাস তো ছেলেটার সাথে মিশেছিস, ওর মধ্যে কোনো দুর্বলতা লক্ষ্য করেছিস কি? রিক্তা একটু ভেবে নিয়ে বলল, জিত খুব ভীতু, একটা আরশোলা দেখেও লাফাতে থাকে। মস্তিষ্ক শয়তানের বাসা হলেও সবসময় গর্তে ঢুকে বসে থাকে।
শামুক যেমন একটা খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে, জিতও ঠিক তেমন। বললাম, চল আমার সাথে। কোথায় যাব দিদি? কোথায় আবার? ওই শয়তানটাকে শায়েস্তা করতে হবে তো। কিছু যদি করে তোমাকে তখন? থাম তুই। একটা আরশোলাকে যে ভয় পায় সে করবে আমার ক্ষতি। কানের গোড়ায় মারলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না, ওর ঘরে যাওয়া যাবে না। তুই ফোন করে ডেকে নে বাইরে, ওকে বল আরও কিছু ছবি আছে তোর। লোভ দেখালে দেখবি ঠিক লেজ নাড়তে নাড়তে চলে এসেছে। রিক্তা ঠিক তাই করলো। ওষুধ কিনতে যাব বলে হোস্টেলে ম্যানেজ করে রিক্তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকারে একটা গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমরা। কিছুক্ষণ বাদেই জিত এলো। ওকে দেখে গুণাক্ষরেও কেউ বলবে না যে এই ছেলের এত অপকীর্তি রয়েছে। চেহারায় এতটাই ভালো মানুষই। রিক্তাকে দেখে হেসে বলল, ছবিগুলো তো ফোনেই পাঠাতে পারতে, আবার ডাকলে কেন? নাকি আবার আমার আদর খাওয়ার ইচ্ছে হয়েছে কোনটা? ঘন অন্ধকারে জিত আমায় দেখতে পায়নি বলেই রিক্তার কাছে অবলীলায় চলে এসেছিল। রিক্তার গায়ে হাত দিতে যেতেই আমি পেছন থেকে এসে ওর শার্টের কলারটা চেপে ধরলাম। ও চিৎকার করতে যেতেই গাছের গুঁড়িতে ওকে ঠেসে ধরে বললাম, এতদিন ধরে অনেক বদমাইশি করেছিস। কাল থেকে যদি আর তোকে রিক্তার ধারের কাছেও দেখেছি তাহলে তোর কীর্তিকলাপ সবার কাছে ফাঁস করে দেব। আমার কথা শুনে জিত বলল, কি ফাঁস করবে তুমি? কি জানো আমার সম্পর্কে? অতর্কিত আক্রমণে জিত এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে ওর কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। আমি 100% কনফিডেন্স নিয়ে বললাম, তুই রিক্তার সাথে আগে যেসব মেয়ের সর্বনাশ করেছিস তার সব প্রমাণ আমি জোগাড় করেছি। রিক্তার ওই সব ছবি দেখিয়ে তুই ওকে ছুতেও পারবি না। আমার কাকা পুলিশ কমিশনার, কাকাকে সবটা জানিয়ে আমি এখানে এসেছি। আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নে, কাল দেখিস কি হাল করি তোর। জিত বলল, তুমি আমায় ভয় দেখাচ্ছ? আমি বললাম, দিদি সেন কাউকে ভয় দেখায় না রে, যেটা বলে সেটাই করে। চল, কাল সকালে দেখা হবে তোর সাথে। এই বলে রিক্তাকে সাথে নিয়ে চলে এলাম আমি। রিক্তা অবাক হয়ে আমায় বলল, তুমি কি করে জানলে দিদি যে জিত আমার আগে অন্যদের সাথে এরকম করেছে? জানি না তো, আন্দাজে ঢিল ছুড়লাম। আমার কাকুও পুলিশ কমিশনার নয়, পাড়ায় একটা ছোট মুদির দোকান আছে। শুধুমাত্র ওকে ভয় দেখাতে এগুলো বললাম। আমি বুঝেছিলাম যে তুই ওর প্রথম শিকার না, তোর আগেও এগুলোতে হাত পাকিয়েছে শয়তানটা। আজ রাতটা পেরোতে দে, কাল সকালেই প্রিয়ম, অভি ওদের সাথে কথা বলে ওকে হোস্টেল ছাড়া করাচ্ছি আমি। তুই কোনো চিন্তা করিস না, পুলিশের মার খেলে বাপ করে সব স্বীকার করবে। পরের দিন সকালে রাস্তায় লোকজনের চেঁচামেচিতে ঘুম ভাঙল আমার। বারান্দায় গিয়ে দেখলাম ছেলেদের হোস্টেলের সামনে গোটা 3 পুলিশের গাড়ি। গিয়ে দেখি 5 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে জিত। ওর ল্যাপটপ ঘেটে পুলিশ বহু মেয়ের নগ্ন ছবি উদ্ধার করেছে। ওর সাথে এই অপকর্মে যুক্ত কয়েকজনকেও গ্রেপ্তার করেছে। আমি রিক্তাকে বললাম, পুলিশকে বলবি নাকি তোর সাথে কি করেছিল জিত? রিক্তা বলল, ছেড়ে দাও দিদি, ওই যখন বেছে নেই পুলিশকে বলে আর কি হবে। উল্টে আমার বাড়িতে জানাজানি হলে বাবা মা আমাকে পড়াশোনা ছাড়িয়ে ঘরবন্দি করে রাখবে। আমার জীবনের এই কালো অধ্যায় আমি ভুলে যেতে চাই দিদি, নতুন করে জীবন শুরু করতে চাই। তবে তোমার জন্যই যে আজ আমি নতুন করে বাঁচার কথা ভাবতে পারছি, এটা কখনোই ভুলতে পারবো না। আমিও আর রিক্তাকে জোর করিনি। তারপর তো কলকাতায় চলে এলাম, রিক্তার সাথে আর যোগাযোগও হয়নি। সত্যি বলতে কি আমিও প্রায় সব ভুলতেই বসেছিলাম, কিন্তু মামনির সেলাই করা রুমাল এত বছর বাদে আবার সব কিছু মনে করিয়ে দিল। এই তো গেল দেরাদুনের গল্প। এবার নটি বিনোদিনী রহস্যভেদের পালা। নটি বিনোদিনীর ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছিল না আমার। একেই তো ঘরবন্দি, শরীর যথেষ্ট দুর্বল, আর তার ওপর আতপেটা খেয়ে বেঁচে আছি। মাথা কাজ করছিল না আমার। তারপর হঠাৎই মনে পড়ল কিঞ্জলের কথা। আমার স্কুলের বন্ধু এবং পেশায় সাংবাদিক। ওর সাথেই বিয়ের পর আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। ভীষণ ভালো বন্ধু ছিলাম আমরা। কিঞ্জল আমায় একদিন বলেছিল, চল বিয়ে করে নি। আমি বলেছিলাম, পাগল, তোকে বিয়ে করতে আমার বইই গেছে। আমার বিয়েতে আসেনি কিঞ্জল, শুনেছি বিয়েও করেনি। তবে আমায় বিয়ের শুভেচ্ছা জানিয়ে মেসেজ করে বলেছিল,
কখনো যদি কোনো দরকার হয় আমি কিন্তু আছি। কিন্তু ফোনটাও তো বাজেয়াপ্ত করে নিয়েছে ওরা। সারাক্ষণ সাবিত্রী কড়া নজর রাখে আমার ওপর। বাথরুমে বেশিক্ষণ থাকলেও দরজায় টোকা মেরে বলে, এতক্ষণ কি করছো গো বৌদিমণি? বিয়ের পর থেকেই সাবিত্রীকে দেখছি আমি। সংসার সামলানোর সাথে সাথে চতুর্দিকে নজর রেখে চলে। তবে ওরও নিশ্চয়ই কোনো দুর্বলতা থাকবে। কিছুক্ষণ চিন্তা করেই খুঁজে পেলাম, বড্ড লোভ সাবিত্রীর। মাঝে মধ্যে জামা কাপড় গোছাতে গিয়ে টাকা পয়সা সরিয়ে ফেলতে আমি নিজেই দেখেছি। আমার গলার হারটার দিকেও তাকিয়ে থাকে হাঁ করে। সবাই ওকে অন্ধবিশ্বাস করে বলে সুযোগ নিতেও ছাড়ে না সাবিত্রী। একদিন আমি ওকে কাছে ডেকে বললাম, আমার মোবাইল ফোনটা মামনির কাছে আছে, চুপি চুপি এনে দেবে আমায়? খুব বিপদে পড়েছি সাবিত্রীদি, একটু হেল্প করো প্লিজ। 2 মিনিট মাথা চুলকে বাঁকা হেসে সাবিত্রী বলল, সে না হয় এনে দিলুম, কিন্তু আমি কি পাবো বৌদিমণি? আমি মিষ্টি এসে বললাম, আমার গলার এই হারটা, যার দিকে তুমি সবসময় তাকিয়ে থাকো, ওটাই দেব। চমকে উঠল সাবিত্রী, এতটা আশা করেনি মনে হয়। তারপর বলল, দুপুরে গিন্নিমা ঘুমোয়, তখন তোমায় এনে দেব, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এই বলে দিল। দুপুরে মোবাইল আমার হাতে তুলে দিল সাবিত্রী, আর অন্য হাতে নিল আমার বিয়ের হার। বিয়েটাই যখন আর বেছে নেই, তখন হারটা দিয়ে আর কি হবে আমার? তাই ওকে দিয়ে কোনো আফসোসও হয়নি। যাই হোক, কিঞ্চলকে ভয়েস মেসেজে ছোট করে সবটাই বললাম আমি। তার সাথে বললাম নটি বিনোদিনীর সম্পর্কে খোঁজ লাগাতে। কিঞ্চল লিখল, আমায় 1 ঘন্টা সময় দে, আর তার সাথে দেরাদুন হোস্টেলের ঠিকানাও চাইল। রিক্তার ফোন নম্বরও চেয়েছিল, কিন্তু আমার কাছে ছিল না। যাই হোক, 1 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর কিঞ্চলের ভয়েস মেসেজটা ছিল ঠিক এরকম, নটি বিনোদিনীর জন্ম বৃত্তান্ত তোর কোনো কাজে আসবে না। তিনি একজন অসামান্য অভিনেত্রী ছিলেন। তার জীবন নিয়ে অনেক নাটক সিরিয়াল হয়েছিল, কিন্তু তোকে যেটা জানতে হবে সেটা হলো, আজ থেকে 22 বছর আগে কলকাতার গিরিশ মঞ্চে নটি বিনোদিনী মঞ্চস্থ হয়েছিল। যিনি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন তার নাম ছিল কমললতা সেন। সৌন্দর্য এবং অভিনয় দুটিতেই তিনি ছিলেন সেরা। তার অভিনীত নটি বিনোদিনী টানা 100 দিন চলেছিল এবং প্রতিটি শো ছিল হাউসফুল। অভিনেত্রী বিনোদিনীকে তিনি এক অন্য আঙ্গিকে তুলে ধরেছিলেন দর্শকবৃন্দের কাছে। লম্বা বিনুনি ঝুলিয়ে তিনি যখন আসতেন, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখত তাকে। কমললতার অসাধারণ প্রতিভা ছিল, তাই গুণীজনেরাও বলতেন এই মেয়ে অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু হঠাৎই কমললতা হারিয়ে গেলেন। কেন হারিয়ে গেলেন তা সঠিক কেউ জানে না। অনেকে বলে চুপিসারে কমললতা নাকি অভিসারে যেতেন, আবার অনেকে বলে প্রেমে ব্যর্থ হয়ে কমলের এই বনবাস। আবার কেউ বলে হঠাৎ করেই গর্ভবতী হয়ে পড়েন কমললতা। কুমারী বয়সে লজ্জায় মুখ লোকাতেই নাকি তিনি চলে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। ভয়েস মেসেজের সাথে তখনকার দিনের কমললতার একটি ছবি পাঠিয়েছিল কিঞ্চল, তার সাথে তার বর্তমান ঠিকানা। ছবিটা ডাউনলোড করে অবাক চোখে দেখছিলাম আমার মামনিকে। লম্বা বিনুনি, তার সাথে গোলাপের মালার এক অসাধারণ মেলবন্ধন। এ যেন সত্যি এক অন্য বিনোদিনী। এতদিন বাদে মামনিকে দেখে চোখে জল এলো আমার। মনে মনে বললাম, অভিনয়টা তাহলে তোমার রক্তে, তাই তো? কিন্তু তোমার চোখে আমি কেন কখনো অভিনয় দেখতে পেলাম না, শুধুই মাতৃত্ব আর অপার স্নেহ দেখলাম। তোমার গায়ে মা মা গন্ধ পেতাম আমি। কেন আমায় বাঁচানোর জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ তুমি? আমি জানি তুমিও ভালো নেই। আমি আসছি মামনি, তোমার কাছেই আসছি। মামনির খোঁজে বেরোতে হবে আজ দুপুরে। আজ সাবিত্রীর প্রাপ্তি যোগ আমার বিয়ের আংটি। মামনিকে বেশিক্ষণ ঘুম পাড়িয়ে রাখার ব্যাপার আছে, তাই সাবিত্রী বলল হীরের আংটি ওর চাই। আমার অবশ্য রাগ হতো না ওর ওপর। বিনা স্বার্থে কেই বা কারোর জন্য কিছু করে আজকাল। যেখানে নিজের লোকেরাই এইভাবে বিশ্বাসের ধ্বজা ওড়াচ্ছে, সেখানে সাবিত্রীকে দুষব কোন মুখে? ইন্দ্র আজ বাবাকে সাথে নিয়ে ব্যবসার কাজে বেরোবে, এটা সাবিত্রী আমায় জানিয়েছিল। 3 ঘন্টার মধ্যে যা কিছু করার করতে হবে আমায়। বাড়ির পেছনের দরজা দিয়ে আমায় বের করে দিল সাবিত্রী, যাতে অন্য কাজের লোকের
চোখে না পড়ে যাই। কতদিন পর আজ বাড়ি থেকে বেরোলাম। এই দুর্বল শরীরে পা টলছিল আমার, তবুও মনের জোরে এগিয়ে চললাম। উত্তর কলকাতায় এক ঘিঞ্জি বস্তিতে পৌঁছানোর পর সেখানে কয়েকজনকে জিজ্ঞেস করে মামনির ঠিকানায় পৌঁছালাম। দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল মামনি। একটা দম বন্ধ করা স্যাঁতস্যাঁতে ঘর, সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছয় না। মামনির মুখের দিকে তাকিয়ে 22 বছর আগের মামনিকে মেলানোর চেষ্টা করছিলাম। সৌন্দর্যে ঘাটতি না থাকলেও আজকের কমললতা যেন একটু বেশিই ক্লান্ত। আমাকে দেখে মামনি বলল, জানতাম একদিন না একদিন তুই ঠিক আসবি। রোজ তোর জন্য ভাতে ভাত করে বসে থাকি। আমি তো জানি শয়তানগুলো তোকে খেতেও দিচ্ছে না। আগে আমি খাইয়ে দেব, তারপর তোর সব কথা শুনবো। আমাকে নিজের হাতে আলু সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছিল মামনি। খেতে খেতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমার। জানো মামনি, ওরা মনে হয় আমার বাবা মাকেও শেষ করে দিয়েছে। মামনি হেসে বলল, আমি থাকতে এত বড় সাধ্যি কার? তোর বাবা মা দুজনেই নিরাপদে আছে, ভালো আছে। আমি না করেছি ওদের তোর সাথে যোগাযোগ করতে, তাতে তোর বিপদ বাড়বে বই কমবে না। এতগুলো বছরে আমারও তো কিছু যোগাযোগ হয়েছে, যাতে দুটো মানুষকে বাঁচাতে পারি। তুই পেট ভরে খা আগে, তারপর বলছি সব। প্রথম দিন তোকে দেখেই বুঝেছিলাম তুই বুদ্ধিমতী মেয়ে। ওই জন্যই তো রুমাল দুটো সন্তর্পণে তোর বেনারসির ভাঁজেই রেখে এসেছিলাম। এখন বলো তো আমায়, কমললতা সেন কেন হারিয়ে গিয়েছিল? অর্থ, খ্যাতি সব কিছু পেয়ে গিয়েছিলাম কম বয়সে, তবে ছেলেবেলা থেকেই অনাথ ছিলাম তো। মামা মামির লাথিচাটা খেয়ে বড় হয়েছি। অভিনয় কখনো কারোর কাছে শিখিনি আমি। একবার পাড়ার নাটকে অভিনয় করতে গিয়ে শুভেন্দু কাকুর চোখে পড়লাম। তিনি মামাকে বললেন, তোমার ভাগ্নিকে থিয়েটারে ভর্তি করে দাও। সেখান থেকেই শুরু। আমার সোনার ডিম পাড়া হাঁস পেয়ে মামা মামির তখন কি আদর যত্ন আমায়। কিন্তু ওদের ঘেন্না করতাম আমি। ওরা যা করেছে আমার সাথে, কখনো তার জন্য ওদের ক্ষমা করতে পারবো না। তাই সব সময় মনে হতো নিজের কেউ যদি থাকতো যে আমায় সবসময় আগলে রাখবে। ভালোবাসার বড্ড কাঙাল ছিলাম, আর সেটাই কাল হলো আমার। অতনুর সাথে দেখা হলো অদৃষ্টের নিয়ম মেনে। আমার অভিনয় দেখে ও তো একেবারে অভিভূত। আমায় বলল, আমি কিন্তু রোজ আসবো তোমায় দেখতে। আমি ভাবলাম কথার কথা বলছে, কিন্তু না। গিরিশ মঞ্চের প্রতিটি শোতে অতনু আসতো, আর চলে যাওয়ার সময় আমায় একটা করে গোলাপ দিয়ে যেত। ভালোবেসে ফেললাম মানুষটাকে। ওকে বললাম, আমায় নিয়ে চলো তোমার কাছে। এই সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার স্ত্রী হয়ে বাকি জীবনটা কাটাতে চাই আমি। তখন অতনু বলল, ও নাকি বিবাহিত। মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। এসব জানার আগেই তো নিজেকে সঁপে দিয়েছি ওর হাতে। আমি বললাম, কেন করলে আমার সাথে এরকম? তখনও বলল, তোমাকে নিজের করে পাওয়ার বড় স্বাদ শিখেছিল মনে, তাই আর কঙ্কনার কথা তোমায় জানাতে পারিনি। বিবাহিত জীবনে আমি সুখী নই। কঙ্কনা নিজেরটা ছাড়া আর কিছুই বোঝে না। তুমি আমায় ছেড়ে যেও না কমল। ওর ফাঁদে পা দিইনি, দূর করে তাড়িয়ে দিলাম ওকে। তারপর আবার নিজের কাছেই মন দিলাম। ভাগ্য বিরূপ হলে যা হয় সেটাই হলো আমার সাথে। গর্ভবতী হয়ে পড়লাম। বুঝতে কিছুটা সময় চলে গিয়েছিল। তাই যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল, আমার শরীর যথেষ্ট দুর্বল, তাই গর্ভপাত করা যাবে না। তখন ভাবলাম, কেউ যখন সাথে নেই তখনই থাকুক আমার সাথে। ভগবানের হয়তো তাই ইচ্ছে। কিন্তু লোক জানাজানি হলে তো আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। তাই এতদিনের জমানো পুঁজি নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে পালালাম। এতদিনের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে শহর থেকে অনেক দূরে এক প্রত্যন্ত গ্রামে চলে গিয়েছিলাম, যেখানে আমায় কেউ চেনে না। আর কখনো ফিরেও আসতে চাইনি এই সর্বনাশা শহরে। কিন্তু ফিরতে হলো। গর্ভাবস্থার 9 মাসে বাচ্চার কিছু সমস্যা দেখা দেওয়ায় ডাক্তার আমায় শহরে যাওয়ার পরামর্শ দিলেন, নতুবা সন্তানের ক্ষতির সম্ভাবনা ছিল। তাই না চাইলেও ফিরে আসতে হলো। আমার চেনা মুখ কি কখনো লুকিয়ে রাখা যায়? শহরে খবর রটে গেল, বিনোদিনী গর্ভবতী হয়ে ফিরে এসেছে। অতনু আমার আসার খবর পেয়ে গেল। যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেখানে কঙ্কনাও ছিল। একই দিনেই সন্তান প্রসব করি আমরা।
আমি আমার সন্তানকে নিয়ে অতনুর ছায়া থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি মাঝপথে মামনিকে থামিয়ে দিয়ে বললাম, আমি বুঝতে পেরেছি মামনি, তারপর থেকেই তোমাকে ব্যবহার করতে শুরু করে ইন্দ্রের বাবা অতনু চ্যাটার্জি। রাজি না হলে তোমার কলঙ্কের কথা সবাইকে বলে দেবে, এমন ভয়ও হয়তো দেখিয়েছিল। আমি যখন একবার বাড়ি থেকে বেরোতে পেরেছি, ওই বাড়িতে আমি আর ফিরব না। আমার বাবা মা যখন নিরাপদে আছে, তখন ইন্দ্রের কাছে ফেরার কোনো মানেই হয় না। কালকেই থানায় গিয়ে সমস্তটা জানিয়ে ওদের চরম শাস্তি দেব। আমি চাই মা বাবা ছেলে সবকটা জেলে পচে মরুক। মামনি চাপা গলায় বলল, তোর যা মন চায় তুই কর, কিন্তু একটাই অনুরোধ তোর কাছে, আমার ছেলেটাকে ফিরিয়ে দে আমার কাছে। চলে যেতে কেউ থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। আরে তাই তো, মামনিও তো গর্ভবতী ছিল, তাহলে মামনির সন্তান গেল কোথায়? আমি বললাম, কোথায় তোমার ছেলেকে রেখেছে ওরা, বলো আমায়, পুলিশ নিয়ে সেখানেও যাব আমি। মামনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোর স্বামী ইন্দ্রই তো আমার 7 রাজার ধন মানিক। চমকে উঠলাম আমি, ইন্দ্র তোমার ছেলে? কিন্তু কঙ্কনা যে বলতো আকাশে 2টো চাঁদ, সব মিথ্যে। যমজ সন্তানের জন্ম দিলেও একজনকে মৃত প্রসব করে কঙ্কনা। তারপর অতনু আমার ছেলেকে কেড়ে নিয়ে যায়। কঙ্কনার 2টো চাঁদের আবদার মেটাতে আমার চাঁদকে ওর হাতে তুলে দেয়। তার উপর নিজের রক্তের বলে নেওয়ার তাড়া একটু বেশিই ছিল। অতনু পয়সা দিয়ে ডাক্তার নার্সদের কিনে নিয়েছিল। আমি চিৎকার করতে গেলে আমাকে এই বলে ভয় দেখায় যে আমার সন্তানকে মেরে ফেলবে। পরে কঙ্কনার কাছে গিয়েও বলেছিলাম, আমি কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে দিয়ে দাও। তখন কঙ্কনা বলল, যে জিনিস ওরা একবার নিয়ে নেয় সেটা আর ফেরত দেয় না। অতনু আমার সন্তানের পিতা জেনেও বিন্দুমাত্র হেলদোল ছিল না কঙ্কনার। উল্টে আমায় বলল, কোটিপতিদের স্ত্রী ছাড়াও অনেক সম্পর্ক থাকে, তাই বলে সেগুলোকে নিয়ে ভেবে নষ্ট করার মতো সময় ওর হাতে নেই। আমি পরে ভাবলাম, একদিকে ভালোই হয়েছে, আমিও বা কি দিতে পারতাম ছেলেটাকে। দুধে ভাতে তো থাকবে, এর থেকে বেশি আর কি চাইতে পারে একজন মা। শুধুমাত্র ওকে চোখের দেখা দেখব বলে এই শহরেই থেকে গেলাম। অভিনয় করে এত বছরে যা জমিয়েছিলাম ডাল ভাত জুটে যেত রোজ। সেলাইয়ের কাজও শুরু করে দিলাম। ধীরে ধীরে কমললতাকে ভুলে গেল সবাই। বিনোদিনীর পোস্টারে কমললতার জায়গা নিল অন্য কেউ। কিন্তু ইন্দ্রকে ওরা জিতের ঢাল হিসেবে বড় করে তুলছিল। সবসময় জিতের ছায়াসঙ্গী হয়ে থাকতো ইন্দ্র। জিতকে পড়ালেখা করলেও ইন্দ্রকে ব্যবসার কাজে ঢুকিয়ে দেওয়া হলো। আমি দূরে থাকলেও সব খবর রাখতাম। অনেক বছর পর অতনু এলো আমার কাছে, এসে বলল, আমায় ভালো শাশুড়ির অভিনয় করতে হবে, আমাকে দেখেই যাতে পাত্রী বিয়েতে রাজি হয়ে যায়। আমি বললাম, কেন করব একটা মেয়ের সর্বনাশ? তখন বলল, তাহলে ইন্দ্রকে গিয়ে বলি মেয়েটাকে মেরে ফেলুক, তারপর তোমার ছেলের ফাঁসি হলে কিন্তু আমাদের দোষ দিও না। জিতের মৃত্যুর জন্য যে দায় তাকে শাস্তি দিয়ে তবেই ওদের নাকি শান্তি হবে। ইন্দ্রকে ওরা এভাবেই বড় করে তুলেছে যে ওরা যা বলবে ইন্দ্র তাই করবে। আজ যদি আমার ছেলেটা মরে যায়, ওদের কিছুই যাবে আসবে না, আমি ভালো করে জানি। তোকে প্রথম দিন দেখে কেন জানি না মনে হয়েছিল তুই পারবি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে। ইন্দ্রকে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি করতে একমাত্র তুই পারবি। ওর গায়ে তো কিছুটা হলেও আমার রক্ত আছে, তাই আমি জানি ও অতটাও অমানুষ নয়। তবে আমি তোকে জোর করব না মা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। মামনির কথাগুলো শুনে ইন্দ্রের বলা কথা একটা কথাই মনে পড়ছিল আমার, চরিত্রে দাগ লাগলেই সব শেষ। হয়তো ওকে বোঝানো হয়েছিল আমি জিতের চরিত্রে দাগ লাগিয়ে ওকে মরতে বাধ্য করেছি, তাই আমাকেও মরতে হবে। মামনি বলল, 2টো চাঁদ না ছাই, ওসব নাটক করে আমার ছেলেটাকে দুর্বল করে দিয়েছে ওই রাক্ষসী। তোকে রাক্ষসী বলেছে শুনে হাসি পেল আমার। রাক্ষসী তো নিজেই, আমার চাঁদকে কেড়ে নিয়ে রাক্ষস তৈরি করেছে ওদের মতো। নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে আমার ইন্দ্রকে। দরকার মিটে গেলেই ছুঁড়ে ফেলে দিত, 1 সেকেন্ডও দেরি করবে না ওরা। তবুও কিছুদিনের জন্য ছেলেটা মা বলেছে আমায়। তোদের সাথে কিছু ভালো সময় কাটিয়েছি, এটাই আমার কাছে অনেক। তবে মনে মনে পণ করেছিলাম ওদের শেষ দেখে আমি ছাড়ব। পাপের ঘড়া পূর্ণ হয়েছে রে মা, আর ওদের রক্ষে নেই। কোনো কালেই বিপদ দেখে পিছিয়ে আসিনি আমি,
তাই আজও পারলাম না। নিজের জীবন বাজি রেখে আবার সিংহের খাঁচায় ফিরে গেলাম। কিন্তু কার জন্য গেলাম, ইন্দ্র নাকি মামনি? নিজের মনকে বারবার প্রশ্ন করেও এর উত্তর পাইনি আমি। ওটা বাড়ি যেন গিলে খেতে আসছিল আমায়। মনে হচ্ছিল যেন মড়ক লেগেছে। গেটের মুখে দাঁড়িয়ে দোতলার বারান্দায় ইন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হাতে সিগারেট ধরিয়ে আমার দিকেই তাকিয়েছিল। কয়েক সেকেন্ড দৃষ্টি বিনিময়ের পর সিগারেট ফেলে দিয়ে ভেতরে ঢুকে গেল। সিঁড়িতে পা দিয়ে শুনলাম কিছুক্ষণ আগে সাবিত্রী নাকি তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে এখন হাসপাতালে ভর্তি। সিঁড়ির কোণে রক্তের দাগ কালো হয়ে গিয়ে সেই ঘটনার সাক্ষ্য বহন করছিল। বুঝতে পারলাম সাবিত্রী হারিয়ে গেল চিরদিনের মতো। রক্ত দেখে গা গুলিয়ে এলো আমার। বাথরুমের বেসিনে গিয়ে অনেকটাই বমি করলাম। তারপর ঘরে ঢুকে দেখি বাবা মা ছেলে আমার অপেক্ষায় বসে আছে। বুঝলাম সময় ঘনিয়ে এসেছে আমার। কিন্তু তবুও মামনির ওই একটা কথা আমার মনের জোর বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ইন্দ্র তো আমারও ছেলে, অতটাও অমানুষ হবে না। আমাকে দেখে কঙ্কনার প্রশ্ন, কোথায় যাওয়া হয়েছিল শুনি। চোয়াল শক্ত করে বললাম, মামনির কাছে, মানে কমললতা সেনের কাছে গিয়েছিলাম, যাকে আপনারা আমার শাশুড়ির সাজিয়ে নোংরা খেলা শুরু করেছিলেন তার কাছে। ওই বেশ্যার কাছে কি এমন দরকার ছিল তোর? খবরদার, মামনির নামে একটাও বাজে কথা নয়, চেঁচিয়ে উঠলাম আমি। প্রাণের ভয় তখন আর ছিল না। ওই দেখো ইন্দ্র আমাকে কেমন ভয় দেখাচ্ছে। সাবিত্রীকেও হার আর আংটি দিয়ে লোভ দেখিয়ে বলেছিল আমায় বিষ দিয়ে মারতে। ভাগ্যিস ধরে ফেললাম তাই, নয়তো আজ তোর মাকে আর দেখতে পেতিস না বাবু। এতক্ষণে মুখ খুলল ইন্দ্র। আমায় বলল, আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি? তোমরা কি করেছিলে আমার মা বাবার সাথে? একেই তো প্রতারণা করে বিয়ে করেছো, আবার তার ওপর আমার মা বাবাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলে। পান চেবোতে চেবোতে কঙ্কনা বলল, বেশ করেছি। তুই কি করেছিলি আমার ছেলের সাথে? মাঝরাতে ফোন করে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, মা, তিথি সেন আমায় বাঁচতে দিল না, তুমি ওকে চরম শাস্তি দিও। আমি কত বললাম বাবু, কালকেই আমরা যাচ্ছি তোর কাছে, কোনো চিন্তা নেই তোর। কিন্তু ছেলেটা কথা শুনলো না। ফোন কেটে দিয়ে 5 তলা থেকে লাফিয়ে পড়ল। তোর জন্য আমার জলজান্ত ছেলেটা চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তাহলে আপনার ছেলে ধোয়া তুলসী পাতা ছিল, তাই তো? ইন্দ্র আমায় চোখ পাকিয়ে বলল, একদম চুপ, আমার ভাইয়ের সম্পর্কে একটাও বাজে কথা শুনবো না আমি। অতনু চ্যাটার্জি ইন্দ্রকে বললেন, দোষ তোরও কিছু কম না। কবে থেকে বলছি শেষ করে দেই আপদটাকে, তা না, রোজ তোর নানা বাহানা। আজ তোর বউয়ের জ্বর, কাল মাথা ব্যথা। কঙ্কনা মুখ বেঁকিয়ে বলল, বউ আপন হয়েছে এখন বুঝলে তো, আর আমরা হলাম পর। এ কি বলছো তোমরা? তোমাদের কথার অবাধ্য কখনো হয়েছি আমি যে আজ হব? আজই ওকে শেষ করব আমি। এই বলে আমার দিকে এগোতে লাগলো ইন্দ্র। ওর এগিয়ে আসাকে অবাক চোখে দেখছিলাম আমি। 7 জন্মের গাঁটছড়া যার সাথে বেঁধেছি, 6 মাস যার সাথে সংসার করেছি, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়েছি, সব বিপদ থেকে যে আগলে রাখতো আমায়, পরীক্ষা যাতে খারাপ না হয় তাই নিজে দিনের পর দিন আমার থেকে দূরে থাকতো, সেই রক্ষকই আজ ভক্ষক। হালকা হেসে আমি বললাম, আগে কেন শেষ করে দাওনি আমায়? তোমার বাবা মা তো সেটাই চেয়েছিল, তাহলে কেন বাঁচিয়ে রেখেছিলে? আমার কথা শুনে হঠাৎই থমকে গেল ইন্দ্র। সেই মুহূর্তে ওর চোখে হিংসা ছিল না, বরং যন্ত্রণা ছিল। ইন্দ্রের থমকে যাওয়া দেখে পেছন থেকে কঙ্কনা চেঁচিয়ে উঠল, ওকে বাঁচিয়ে রাখিস না ইন্দ্র, ও আমাকে সন্তান হারা করেছে। আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি এই রাক্ষসীর জন্য। কঙ্কনার কথা শুনে জোরে হেসে উঠলাম আমি। কি যে বলেন আপনি, আপনার তো 2টো চাঁদ। একটা চাঁদ না হয় আমি নিয়ে গেছি, কিন্তু অন্য চাঁদ তো আপনার চোখের সামনেই আছে। তাহলে একমাত্র সন্তান হারিয়েছেন বলছেন যে? মামনি ঠিকই বলেছিল ইন্দ্র, তোমার শরীরে তো মায়ের রক্তও বইছে, তাই তো এখনো ওদের মতো অমানুষ হতে পারোনি তুমি। ওই জন্যই আমার দিকে ওঠা হাত দুটো কাঁপছে তোমার। অসহায়ের মতো ইন্দ্র তাকিয়েছিল আমার দিকে। আমার কোনো কথাই ওর বোধগম্য হচ্ছিল না। কেমন যেন মুষড়ে পড়েছিল আমার কথাগুলো শুনে।
ওকে দেখে মনে হচ্ছিল ও যেন নিজেই এক গোলকধাঁধায় আটকে পড়েছে। হঠাৎ করে কে যেন বলে উঠল, শুধু দিদিকেই শাস্তি দিলে হবে, আমারটা যে বাকি রয়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রিক্তা। অনেক বছর বাদে ওকে দেখে চমকে উঠলাম আমি। রিক্তার সাথে কিঞ্জলও এসেছে। বুঝতে পারলাম কিঞ্জল দেরাদুন হোস্টেলে গিয়ে রিক্তার ঠিকানা জোগাড় করে ওকে সঙ্গে করে নিয়ে এসেছে। তুই কেন এলি এখানে? কি যে বলো দিদি, তোমার বিপদ শুনে না এসে পারি? সেদিন যদি তুমি না থাকতে আমি তো শেষ হয়ে যেতাম। আজ যে স্বামী ছেলে নিয়ে সুখে সংসার করছি, সেসব তো শুধুমাত্র তোমার জন্য। কিঞ্জল আমায় বলল, কোনো চিন্তা নেই তোর, আমি আছি তো, সব ব্যবস্থা করে এসেছি। কাকু কাকিমাকে নিয়ে কমললতা সেন এসে পড়বে যে কোনো মুহূর্তে। প্রথমে তো গেটের দারোয়ান বাড়িতেই ঢুকতে দিচ্ছিল না। প্রেসের কার্ড দেখানোর পর আর ঝামেলা করার সাহস পাইনি। তোর আর কোনো ভয় নেই দিদি, আমি এসে গেছি। ইন্দ্র এক দৃষ্টে দেখছিল কিঞ্জলকে। কাগজ ভর্তি একটা খাম ইন্দ্রর হাতে তুলে দিল রিক্তা। এই নিন ইন্দ্রদা, আপনার দেবতুল্য ভাইয়ের সমস্ত কুকীর্তি এর মধ্যে বন্দী। আমাকে জিৎ কিভাবে ব্ল্যাকমেল করতো সেই সমস্ত চিঠি এই খামে রয়েছে। অনেকবার মনে হয়েছে এগুলো জ্বালিয়ে দিই, কিন্তু তারপরে কেন জানি না মনে হয়েছে এগুলোর প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। ভাগ্যিস মনে হয়েছিল, নয়তো দিদি যে ঠিক সেটা প্রমাণ করতে পারতাম না আমি। আমার আগেও বহু মেয়ের সর্বনাশ করেছিল জিৎ। পুলিশ ওর ল্যাপটপ ঘেঁটে সমস্ত কিছু উদ্ধার করেছিল, কিন্তু আপনার বাবা পয়সার জোরে সবার মুখ বন্ধ করে দিয়েছে। আমিও নিজের লজ্জার কথা ভেবে কাউকে কিছু বলিনি। কিন্তু আজ যদি চুপ করে থাকি তাহলে দিদি দোষ না করেও আপনার চোখে সারা জীবনের জন্য দোষী থেকে যাবে। চিঠিগুলো পড়লেই সবটা বুঝতে পারবেন। আশা করি নিজের ভাইয়ের হাতের লেখা চিনতে ভুল হবে না। চিঠিগুলো পড়ছিল ইন্দ্র। তারপর দেখলাম শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরই মধ্যেই আমার বাবা মা এলো, সাথে মামনি। ইন্দ্রকে দেখতে পেয়ে ছুটে এলো মামনি। ইন্দ্রর কপালে চুমু খেয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর ভয় নেই সোনা, মা চলে এসেছে তোর। আমি পুলিশকে বলবো তোর কোনো দোষ নেই, তুই আমাদের সাথেই থাকবি। আমি আছি, দিদি আছে, তুই আর একা নেই বাবু, আমরা সবাই আছি তোর সাথে। মামনিকে অবাক চোখে দেখছিল ইন্দ্র। অনেকটা দেরি হয়ে গেল যে মা, আগে কেন এলে না তুমি? তুমি ভেবেছিলে তোমার সন্তান দুধে ভাতে থাকবে, তাই তো? কিন্তু ওরা যে আমার রক্তের স্বাদ পাইয়ে দিল। ডাল ভাত খেয়েও যদি তোমার কাছে থাকতাম তাহলে তো এই পাপ চক্রে জড়িয়ে পড়তাম না। বাধ্য ছেলে হয়ে অনেক খারাপ কাজ করেছি। একটা ভালো পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করে তাদের ঠকিয়েছি। নিজের স্ত্রীকে মারার চক্রান্ত করেছি। শাস্তি যে আমায় পেতেই হবে মা, আমার যে শুদ্ধিকরণ প্রয়োজন। মামনি ছুটে এলো আমার কাছে। কিরে দিদি, ছেলেটা কি বলছে এসব? ওর নাকি শাস্তি হবে? আমি তো ওর জন্যই বেঁচে আছি এতগুলো বছর, ওকে ছাড়া আমি থাকবো কি করে? মামনির প্রশ্নের কোনো উত্তর ছিল না আমার কাছে। ইন্দ্র হেসে মামনিকে বলল, আমি তোমার কাছে ফিরে আসবো মা, তুমি তো শুধুমাত্র আমাকে নিয়েই বাঁচতে চেয়েছিলে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার এলেন। কিঞ্জলকে ধন্যবাদ জানালেন ওর দূরদর্শিতার জন্য। এবার দোষীদের বন্দি করার পালা। ইন্দ্র পুলিশকে বলল, আমি আমার স্ত্রীর সাথে একটু একা কথা বলতে চাই। একটা ফাঁকা ঘরে মুখোমুখি হলাম আমরা দুজন। আমি তোমায় ভালোবাসি দিদি, তোমায় শাস্তি দেব বলে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু এই 6 মাসে তোমার সাথে থেকে একজন ভালো স্বামীর অভিনয় করতে গিয়ে সত্যি তোমায় ভালোবেসেই ফেললাম। এই কারণেই নানা টালবাহানা করে তোমাকে বাঁচিয়ে রাখার ফন্দি ফিকির খুঁজে বেড়াতাম। কারণ যদি তুমি না থাকো তাহলে আমি কি নিয়ে বাঁচব? বাবা মাকে বলতাম, তোমাকে যদি চিরদিনের জন্য পাগল বানিয়ে দেওয়া যায় অথবা জড় পদার্থ করে রেখে দেওয়া যায়, তাও তো তোমায় চোখের দেখা দেখতে পাবো। বাড়ি ফিরে এসে ফাঁকা ঘর দেখবো ভাবলেই বুক কেঁপে উঠত আমার। এবার বলো তো, কেউ আমার মতো এত ভালোবাসবে তোমায়? আমি ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম সত্যি ও শুদ্ধিকরণের প্রয়োজন। ইন্দ্রের শরীরে বয়ে চলা মামনির রক্ত দূষণমুক্ত করার সময় এসেছে এবার। মনে ময়লা জমার সাথে সাথে রক্তও জমেছে। তাই ইন্দ্রের ভালোবাসার কথা আমার কাছে প্রহসন বলে মনে হচ্ছিল। কিন্তু তবুও আমি বললাম,
তুমি এখন যাও ইন্দ্র, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকব। কেন বললাম জানি না, তবে ওর প্রতি আমার একটা চোরা টান তৈরি হয়েছে, এটা বুঝলাম। তাই হয়তো এত কিছুর পরে ওর অপেক্ষায় থাকবো আমি। মুচকি হাসলো ইন্দ্র, আমার হাত ধরে নিজের কাছে আমায় টেনে নিয়ে বলল, কিঞ্জল চায় তোমাকে, ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছি আমি। আমি বললাম, কিঞ্জল আমার ভালো বন্ধু, আজ যদি ও না থাকতো আমি কিছুতেই সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারতাম না। তাই ইন্দ্র আমার চোখের দিকে একদৃষ্টে চেয়েছিল। ওর হাতটা ধীরে ধীরে লোহার মতো আমার হাতের ওপর চেপে বসছিল। কষ্ট হচ্ছিল আমার। ওর চোখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় লাগলো। যন্ত্রণার পেছনে ঈর্ষা উকিঝুঁকি মারছিল, কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিলাম ওর থেকে। কিন্তু মনে একটা ভয় রয়েই গেল, আবার কি কোনো সর্বনাশ হতে চলেছে? এই রাস্তার ধুলা উড়িয়ে নিমেষে হাওয়া হয়ে গেল। মামনিকে বললাম, চলো আমার সাথে আমার বাড়ি, ওই বস্তিতে তোমায় আর থাকতে হবে না। কিন্তু মামনি শুনল না। আমায় বলল ওখানে থেকেই নাকি ইন্দ্রর জন্য অপেক্ষা করবে, তবে রোজ আমায় একবার হলেও মামনির সাথে দেখা করতে হবে। এই প্রমিস করিয়ে মামনি ফিরে গেল। রিক্তাও ফিরে গেল নিজের সংসারে, আর আমি বাবা মায়ের সাথে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কিঞ্জল বলল, চল তোদের বাড়িতে নামিয়ে দিয়ে তবেই আমি ফিরব। মা বাবার আড়ালে আমি মজা করে বললাম, বেকার খাটছিস ভাই, আমি কিন্তু মোটেও তোর প্রেমে পড়ব না। আমার কথা শুনে হাসলো কিঞ্জল, তারপর বলল, জানি তো, তাও দেখ কেমন বেকার খেটে চলেছি। কি করব বল, তোর কষ্ট হচ্ছে শুনলে যে বসে থাকতে পারি না, তাই তো ছুটে চলে আসি। আমার ভালোই লাগে, এমনিতে তো একাই, বাবা মা তো কবেই চলে গেছে। ফাঁকা ফ্ল্যাটটা গিলে খেতে আসে, তাই বন্ধুদের সাথে সময় কাটাতে পারলে মনটাও ভালো লাগে। একটা বিয়ে করলে পারিস তো? করতাম তো, কিন্তু তুই তো ইন্দ্র ছাড়া কাউকে চোখে দেখিস না। তুই সব জেনে বসে আছিস তাই না? বসে আছি তো। আসলে কি বলতো দিদি, মেয়েরা যার কাছে থেকে সবচেয়ে বেশি যন্ত্রণা পায় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো আর তোকে যন্ত্রণা দিতে পারবো না, তাই আমার কপালে তোর ভালোবাসাও জুটবে না। থাক থাক, অনেক পাকামি হয়েছে, এবার চল আমায় বাড়ি পৌঁছে দিবি। হ্যাঁ তাই চল, আমারও কাল থেকে খুব টাফ শিডিউল, মাওবাদীদের নিয়ে কাজ, বুঝলি? ওরে বাবা, সাবধানে থাকিস কিন্তু। কিঞ্জল এক গাল হেসে গাড়ির দরজা খুলে দিল। গাড়িতে মায়ের কাঁধে মাথা রেখে খুব শান্তি লাগছিল। মায়ের পাশে বসে বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমার। মা বলল, সব দোষ আমাদের রে, তুই তো বিয়ে করতে চাসনি, আমরাই তো। থাক না মা, যা খারাপ হওয়ার হয়ে গিয়েছে, এবার থেকে সব ভালো হবে দেখো। কিঞ্জল ড্রাইভ করতে করতে বলল, দিদি একদম ঠিক বলেছে কাকিমা, এখন থেকে সব কিছু ভালোই হবে। মা ফিসফিসিয়ে আমার কানে বলল, কিঞ্জল কি ভালো ছেলে রে, আগে তো কখনো ওর কথা বলিসনি, তাহলে তো ওর সাথেই। মা প্লিজ, আবার শুরু হয়ে গেল তোমার, ও শুনতে পেলে কি ভাববে আমাদের? ভালো বন্ধু মানেই বিয়ে করে নিতে হবে? আজব তো। আমার বিরক্তি দেখে চুপ করে গেল মা। বাবা মিটিমিটি হাসছিল আমাদের কথা শুনে। কিঞ্জলকে বাড়ির ভেতরে আসতে বলায় ও বলল, আজ আসতে পারছি না কাকিমা, কাল ভোরেই আমায় টিম নিয়ে বেরিয়ে যেতে হবে, তবে ফিরে এসেই আপনার হাতের রান্না খাবো কিন্তু। আমার মা এসে বলল, একদম বাবা, তোমার পছন্দের সব রান্না নিজের হাতে রেঁধে খাওয়াবো তোমায়। বাবা মা ভেতরে ঢুকে যেতেই কিঞ্জল আমার কানের কাছে চুপি চুপি বলল, কাকিমার তোর কথাগুলো আমি কিন্তু সব শুনতে পেয়েছি, কি বলিস, একটা চান্স নিয়ে দেখবি? ওর পিঠে চাপড় মেরে বললাম, বদমাস, ভাগ এখান থেকে। এত মাস পর নিজের বাড়িতে ফিরে খুব শান্তি লাগছিল। খাওয়া দাওয়া সেরে মামনিকে ফোন করলাম। মামনি বলল, পাগলি মেয়ে আমার, এতদিন পর নিজের বাড়ি গেছিস, একটু বিশ্রাম নিবি তা না? ও মা, তাই বলে তোমার খবর নেব না? আমি ঠিক আছি রে, অত সহজে মরছি না। আবার এসব কথা বলছো তুমি? আচ্ছা বাবা, বলবো না, এখন তুই ঘুমো দেখি, আমার এখন অনেক কাজ। কি কাজ শুনি? ওসব তুই বুঝবি না, ছেলে আমার কাছে ফিরবে বলেছে, ওর জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো। একটা কথা বলতো মা, ইন্দ্র ফিরলে তুই ওর কাছে ফিরবি তো, নাকি দূরে ঠেলে দিবি আমার ছেলেটাকে? জানি না মামনি, আমি সত্যি কিছু জানি না। ঠিক আছে,
তোকে আর এসব কথা বলে বিব্রত করব না, তুই বিশ্রাম কর। কাল কিন্তু আসছি তোমার সাথে দেখা করতে, আসিস, আমি তোর অপেক্ষায় থাকব। ফোন রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম আমি। এতদিনের সমস্ত ক্লান্তি যেন চেপে ধরেছিল আমায়। বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা নেমে রাত হতে চলেছে আমার কোনো খেয়াল নেই। কেমন একটা আচ্ছন্ন ভাব ঘিরে ধরেছে আমায়। সম্বিত ফিরল মায়ের ডাকে। কি রে তুই, সেই থেকে ফোন বেজেই চলেছে আর তোর কোনো হুঁশ নেই? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা। মোবাইল স্ক্রিনে দেখলাম কিঞ্জলের 7টা মিসড কল। ছেলেটা তখন থেকে ফোন করেই চলেছে আর তুই ঘুমিয়ে চলেছিস। কিঞ্জলের প্রতি মায়ের দরদ দেখে হাসি পাচ্ছিল আমার। কিঞ্জলকে ফোন করতেই এক অপরিচিত কণ্ঠ হ্যালো বলল আমায়। আপনি কে? কিঞ্জল কোথায়? অপরিচিত কণ্ঠ একরাশ উদ্বেগ নিয়ে বলল, আমি কিঞ্জলের প্রতিবেশী, ওনার ফোনের ডায়াল নম্বরে আপনার নম্বরটা পেলাম। কিঞ্জল কোথায়? উনি কিছুক্ষণ আগে মারা গেছেন, পুলিশেও খবর দেওয়া হয়েছে। কি কি বলছেন আপনি? কিঞ্জল মারা গেছে? নিজেকে চিমটি কেটে দেখলাম যা শুনছি সেটা ঠিক তো, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু ওকে কে মারবে? সব গুলিয়ে যাচ্ছিল আমার। মাকে কোনো মতে খবরটা দিলাম। মা কিছুক্ষণ চুপ থেকে আমার হাত দুটো ধরে বলল, তুই যাস না মুন্নি, ওরা তোকেও যদি মেরে ফেলে তখন? কারা মারবে আমায়, আর কিঞ্জলকেই বা কে মারল জানতে আমায় হবেই মা। এখন মনে হচ্ছে অন্ধকার পুরোপুরি কাটেনি। ট্যাক্সি নিয়ে ছুটলাম কিঞ্জলের বাড়ি। আমি পৌঁছানোর আগেই পুলিশ চলে এসেছিল। গিয়ে শুনলাম খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিঞ্জলের। কিছুক্ষণ আগেই যে ছেলেটা আমায় বিপদের হাত থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল, সে এখন নিজেই অতীত। দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে রয়েছে কিঞ্জল, এখনই হয়তো উঠে বলবে, কি রে, কিরকম মুরগি করলাম। কিন্তু না, আর কখনো উঠবে না কিঞ্জল। চির ঘুমের দেশে কেউ যেন পাড়ি দেয়, তখন শত ডাকলেও সেই ঘুম আর ভাঙে না। কিঞ্জলের অফিসের অনেকেই এসেছিল। কেউ কেউ বলছিল ওর মতো নির্ভীক সাংবাদিক খুব কমই ছিল। কাল সকালেই তো নতুন একটা অ্যাডভেঞ্চারে যাবে, ভীষণ এক্সাইটেড ছিল। অনেক তাবড় তাবড় নেতাদের মুখোশ খুলে দেওয়ায় শত্রুরও অভাব ছিল না। তাদের মধ্যেই হয়তো কেউ। কিঞ্জলের দেহ পোস্টমর্টেম করতে পাঠানো হলো। ফোন করে বাবা আমায় বলল বাড়ি চলে আসতে, কিন্তু আমি গেলাম না। বাবাকে বললাম, আজ যে তোমরা আমার সাথে কথা বলতে পারছো সেটা কিঞ্জল ছিল বলেই সম্ভব হয়েছে। আমি তো ওকে বাঁচাতে পারলাম না, কিন্তু কিঞ্জলের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী সেটা আমাকে জানতেই হবে। বাবার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মা বলল, একটা কথা বুঝতে পারছিস না কেন? কিঞ্জল তো আর তোর জন্য মরেনি। তোর শ্বশুর বাড়ির সবাই এখন জেলে। ওরা কি জেল ভেঙে ওর বাড়ি এসে ওকে মেরে ফেলেছে? তাহলে কিঞ্জল যে প্রফেশনে ছিল সেখানেও শত্রু থাকা স্বাভাবিক। তুই আর নিজেকে এসবের মধ্যে জড়াস না মুন্নি। মায়ের কথা শুনে হাসি পেল আমার। মাকে বললাম, কয়েক ঘন্টা আগেও তো কিঞ্জলকে চোখে হারাচ্ছিলে তুমি। ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবে বলেছিলে। যেই শুনলে মানুষটা আর নেই, অমনি স্বার্থপর হয়ে গেলে মা। নিজে মা হলে তবে বুঝবি মায়েদের জ্বালা। কিন্তু আমাকে যে জানতেই হবে মা, না জানলে যে কিছুতেই শান্তি পাবো না আমি। কিঞ্জলের মৃত্যুর জন্য যদি আমি কোনোভাবে দায়ী হয়ে থাকি, তাহলে আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। পোস্টমর্টেম রিপোর্টটা কিছুক্ষণের মধ্যেই দেবে, তারপরে আশা করি কিছুটা হলেও অন্ধকার কাটবে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, সেগুলোর উত্তর না পাওয়া অবধি আমি এখান থেকে নড়ব না। মা ফোন কেটে দিল। বাবা আসতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করলাম। এই লড়াইটা শুধুমাত্র আমার, তাই আমাকে একাই লড়তে হবে। অপেক্ষা করতে থাকলাম পোস্টমর্টেম রিপোর্টের জন্য। বন্ধ করে ভাবছিলাম কিঞ্জলের কথা। কয়েক ঘন্টা আগেও আমাদের সাথে কত হাসি ঠাট্টা করে বাড়ি ফিরে গেল, আর এখন মর্গে পড়ে আছে ও নিথর দেহটা। সত্যি মানুষের জীবন কতটা অনিশ্চিত। কিঞ্জল ফ্ল্যাটে একাই থাকতো। বাইরের খাবারও সহ্য হতো না বলে নিজেই ভাতে ভাত করে খেয়ে নিত। কাজের সময় ঠিক ছিল না বলে রান্নার লোক রাখার উপায় ছিল না ওর। কাজ থেকে ফিরতে বেশি রাত হয়ে গেলে ওটস, ম্যাগি এসব দিয়ে কাজ চালাতো। কাল ভোরে বেরোনোর কথা ছিল, তাই আমায় বলেছিল ব্ল্যাক কফি আর টোস্ট খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে। সে কিনা অত রাতে। পোস্টমর্টেম রিপোর্ট জেনে আরও কয়েকটা কাজ সেরে বাড়ি ফিরতে অনেকটাই রাত হলো আমার। মা খেতে সাধলেও
খেতে পারিনি। বিগত কয়েক ঘন্টা ধরে যা কিছু ঘটে চলেছিল আমার সাথে, তারপর আর গলা দিয়ে খাওয়া নামেনি আমার। এক গ্লাস জল খেয়ে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি। এই কয়েক মাসে আমার জীবনে যে পরিমাণ কাটাছেঁড়া হয়েছে, তাতে জীবনটাকে আবার গুছিয়ে নেওয়ার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। আজ আমি সত্যিই ক্লান্ত। শুধু মনে হচ্ছে যদি সেদিন কিঞ্জলের সাথে যোগাযোগ না করতাম, তাহলে হয়তো ও আজ বেঁচেই থাকতো। আমার বাবা মাও প্রায় মরতে মরতেই বেঁচেছে। এর শেষ কোথায়? আদৌ আছে কি? গোটা রাত এসব ভাবতে ভাবতে বালিশে মাথা রেখে ভোরের সূর্য ওঠা দেখলাম। চাকে স্নান করে তৈরি হচ্ছি, দেখে মায়ের কথা গরম হয়ে গেল। ব্যাপারটা কি তোর একটু বলবি? কাল অত রাতে ফিরে কিছুই তো খেলি না, আর এখন এক কাপ চা খেয়ে বেরিয়ে যাচ্ছিস। কোথায় যাচ্ছিস শুনি? মামনির সাথে দেখা করতে যাচ্ছি মা। কিঞ্জলের খবরটাও তো দিতে হবে মামনিকে। মামনির কাছে যাচ্ছি শুনে মা অল্প হেসে বলল, ও কমলের কাছে যাচ্ছিস? সে যা, আর ওকেও একটু সাবধানে থাকতে বলিস, চারপাশে যা সমস্ত ঘটে চলেছে। বলবো। আমার দেরি হলে চিন্তা করো না, আমি তোমায় ফোন করে নেব ঠিক। তোমরা সাবধানে থাকবে, অচেনা কাউকে দেখলে দরজা খুলো না কিন্তু। মা এসে বলল, আর কিসের চিন্তা, শয়তানগুলোর তো সব জেলে। তবে কিঞ্জলটার জন্য খুব খারাপ লাগছে মুন্নি। আমি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলাম। আমি ঘরে ঢুকে দেখি মামনি পুজোয় বসেছে। আমায় দেখে মিষ্টি হেসে বলল, একটু বস, আমার পুজো হয়ে এসেছে। পুজোর প্রসাদ আমার হাতে দিয়ে পুজোর ফুল আমার কপালে ছুঁয়ে বলল, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? খাসনি কিছু বাড়িতে? গতকাল বিকেলে কিঞ্জল মারা গেছে মামনি। কি বলছিস তুই? কিভাবে? খাবারে বিষ দিয়ে ওকে মারা হয়েছে। সে কি রে? ইস, কত ভালো ছেলেটা। তোকে তো ওই এই বিপদের হাত থেকে বাঁচালো। রিক্তাকে যদি কিঞ্জল না নিয়ে আসতো, তাহলে তো তুই কিছুই প্রমাণ করতে পারতিস না। যেমন ভালো ছেলে আর তেমনই মিষ্টি ব্যবহার। আমাকে বলেছিল, মাসিমা, ইন্দ্র নেই, তাতে কি হয়েছে, আমি তো আছি। যখন যা দরকার হবে আমাকে ফোন করে দেবেন, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। হ্যাঁ ঈশ্বর, তুমি এত নিষ্ঠুর। ঈশ্বরকে আর দোষ দিয়ে কি হবে মামনি? নিষ্ঠুরতা তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে। জানি রে মা, তোর কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তাই না? দাঁড়া, আমি কিছু বানিয়ে নিয়ে আসি। আমার জন্য আর কি আনবে? পায়েসটা তো কিঞ্জলকে খাইয়ে এসেছো কাল। আমার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল মামনি। তারপর ঘুরে দাঁড়িয়ে আমার চোখে চোখ রাখল। মামনি দৃষ্টিতে তখন কোনো মাতৃসুলভ ভাব চোখে পড়েনি আমার, বড় নিষ্ঠুর আর শীতল সেই চাহনি। দেখলি, তোর কাছে ঠিক ধরা পড়ে গেলাম। অবশ্য আমি জানতাম তোর চোখে ফাঁকি দিতে পারবো না আমি। তা কিভাবে ধরলি শুনি? সিসিটিভি ক্যামেরায় একজন মহিলাকে রাতের দিকে কিঞ্জলের দরজায় বেল দিতে দেখা গিয়েছিল, কিন্তু ক্যামেরা ঠিকঠাক কাজ না করায় মুখ চেনা দুষ্কর ছিল। কিঞ্জল পুরো পায়েসটা খেতে পারেনি, কিছুটা বাটিতে পড়েছিল। তোমার বানানো পায়েস আমি না খেয়েও ঠিক চিনে নিয়েছিলাম। বিয়ের পর কতবার যে বানিয়ে খাইয়েছিলে আমায়, তার ঠিক নেই, কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য খাবারটা পরীক্ষা করতেই পাঠানো হয়েছিল। তোমার পায়েসের বিশেষত্ব ছিল খেজুরের একটা ডাস্ট, যেটা তুমি পায়েস নামানোর আগে ছড়িয়ে দিতে। এরকম পায়েস শুধুমাত্র তুমিই বানাতে। পরীক্ষায় সেটা ধরা পড়ায় আর সন্দেহের কোনো অবকাশ ছিল না। এবার বলবে কেন মারলে কিঞ্জলকে? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। কি যে বলিস তুই? আমার ছেলের থেকে তোকে কেড়ে নেবে আর আমি চুপ করে বসে থাকবো? তোর আর ইন্দ্রর কথাগুলো আমি বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছিলাম। তোকে না পেলে যে ছেলেটা গুমড়ে মরতো সারা জীবন, মা হয়ে কি করে দেখতাম সেটা। তাই ভাবলাম যা করার আমাকেই করতে হবে। মা হয়ে তো কিছুই করতে পারলাম না ওর জন্য, এটুকু অন্তত করি। ছেলে তো বললো শুদ্ধিকরণ প্রয়োজন, তাই নিজের হাতকেই অশুদ্ধ করতে হলো। কিঞ্জলকে ফোন করে বললাম একটু মিষ্টি মুখ না করিয়ে কাল বাড়ি থেকে বেরোতে দেব না। শুভ কাজে যাওয়ার আগে মিষ্টি খেতে হয়। বোকা ছেলেটা বিশ্বাস করলো আমায়, বলল আমার হাতে তৈরি মিষ্টি খেয়ে তবেই কাজে বেরোবে। তবে তোকে ফোন করে জানাতে চেয়েছিল, তোকে নাকি বলতো তোর চেয়েও আমি ওকে বেশি ভালোবাসি। আমি নানা কথার অছিলায় ওকে আটকে দিয়েছিলাম।
মৃত্যু নিশ্চিত করতে কয়েক চামচ নিজে হাতেই খাইয়েছিলাম। কিছুক্ষণ পর রক্তবমি শুরু হতেই বেরিয়ে আসি বাড়ি থেকে। পারলে মামনি, যে তোমায় বিশ্বাস করলো তার সাথে এভাবে প্রতারণা করতে? আমিও তো অতনু চ্যাটার্জিকে বিশ্বাস করেছিলাম। কি পেয়েছি বলতে পারিস? আমার ছেলেও তো ওদেরকে বিশ্বাস করে আজ পুলিশের হেফাজতে। বলতে পারিস আমরা কি দোষ করেছিলাম? একটা সময় বিনোদিনী মানেই সবাই জানতো কমললতা সেন, আর আজ বস্তির এক ঘুপচি ঘরে সেলাই করে সংসার চলে আমার। সন্তান থাকতেও নেই। জীবনে আর কত পরীক্ষা দেব বলতে পারিস? আমি জানতাম তুই ঠিক আসবি। আজ ঠাকুরকে বলেছি আমি সব শাস্তি মাথা পেতে নেব। তুমি শুধু দিতি আর ইন্দ্রর মাঝে কাউকে আসতে দিও না। বাকরুদ্ধ হয়ে মামনির কথাগুলো শুনছিলাম আমি, আর মেলাতে চেষ্টা করছিলাম আমার দেখা মামনির সাথে আজকের কমললতা সেনকে। পুলিশকে কি বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছিস? ভুল কিছু বলেনি মামনি। আমি পুলিশকে খবর দিয়ে এখানে এসেছিলাম। কিঞ্জলের হত্যাকারীর কোনো ক্ষমা নেই আমার কাছে। যাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিলাম, যাকে দেখে সংসার করার স্বাদ জেগেছিল, আজ সেই সর্বশেষ আঁচড়টা দিল আমায়। মনকে শক্ত করে বললাম, শাস্তি তো তোমায় পেতেই হবে মামনি। তবে আমার কাছে ধরা পড়েও আমার কোনো ক্ষতি করলে না কেন জানতে পারি? বালাই ষাট, তোর ক্ষতি করব আমি? তুই যে আমার ছেলের পৃথিবী, তোকে ছাড়াও বাঁচবে কি করে? তুই ওর কাছে ফিরে যাবি তো দিতি? হাসি পেল আমার। বললাম, তোমাদের সবার হাতে রক্ত লেগে আছে মামনি। তোমরা সবাই মানুষ মারার খেলায় মেতে উঠেছ। আমি তোমাদের কাছে থাকলে শ্বাস নিতে পারবো না যে। তবে আজ বুঝতে পারছি তুমি কেন আমায় মা ডাকতে বারণ করেছিলে। মামনি অল্প হেসে বলল, সে তুই যেখানেই যা, ইন্দ্র তোকে ঠিক খুঁজে নেবে দেখিস। কেমন যেন ভয় করছিল মামনির কথা শুনে। তাড়াতাড়ি বেরিয়ে এলাম মামনির ঘর থেকে। বেরিয়ে দেখলাম পুলিশের গাড়ি এসে থামলো। আমি আর দাঁড়িয়ে থাকিনি, সোজা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে মা বাবাকে বললাম, চলো না এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাই আমরা, যেখানে কেউ আমাদের চেনে না। পরে আমার মুখের সব কথা শুনে মা বাবাও হতবাক হয়ে গিয়েছিল। বাবা বলল, তুই যখন চাইছিস তাই হবে। নতুন করে আমার জীবনটাকে শুরু কর মা। এত ভালো পড়াশোনায় ছিলি তুই, ওটা কমপ্লিট কর। বিয়ের জন্য তোকে আর জোর করব না আমরা। তুই ভালো থাক, শুধু এটাই চাই। মা ও বাবার কথায় সম্মতি জানালো। ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। যাওয়ার আগে রিক্তাকে বললাম, সব কিছু ভুলে যেতে চাই আমি। মনে করব এটা একটা দুঃস্বপ্ন ছিল। ওদের শাস্তি হলো কিনা তা না জেনে চলে যাচ্ছি আজ। মানুষকে বিশ্বাস করে প্রতিদানে যা পেয়েছি তাতে আজ সত্যিই আমি খুব ক্লান্ত। তবে কিঞ্জলকে ভুল দিতে পারবো না কখনো। ওর এই পরিণতির জন্য নিজেকেই দায়ী করব প্রতি মুহূর্তে। রিক্তা বলল, তুমি ভালো থেকো দিদি। আমি পরশু দিল্লি চলে যাব। আমি জানতেও চাইবো না তুমি কোথায় যাচ্ছ। তবে ইন্দ্রদার সাথে তোমার ডিভোর্সটা হয়ে গেলেই ভালো হতো। ভুল বলেনি রিক্তা, আমি এখনো কাগজে কলমে ইন্দ্রের স্ত্রী। কিন্তু আমি আর ওর মুখোমুখি হতে চাই না। নতুন করে জীবনটা শুরু করতে চাই। ট্রেন ছাড়ল। আমার গল্পের নোটে গাছ এখানেই মুড়লো। আবার যদি কখনো নতুন গল্প লেখা হয় দিদির জীবনে, তাহলে তোমাদের অবশ্যই বলবো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।